লটারিতে ভাগ্য কিভাবে ফেরানো যায়? আমি বলতে পারি, করতে হবে আপনাকে। সত্যি কি ইনস্ট্যান্ট ফল পাওয়া যায় মানে তন্ত্রে? রেজাল্ট যে ব্ল্যাক ম্যাজিকটা ইনস্ট্যান্ট পাওয়া যায়। ব্ল্যাক ম্যাজিক আলাদা, তন্ত্র আলাদা। এখনের থেকে আগেকার দিনের মানুষরা বাস্তব বেশি মানতেন। আপনি যদি দুর্বল হন তার রেফার কিন্তু দেন পেয়ে যাবেন। সিজার বাচ্চা যারা হয় তাদের প্রপারটা হলে কোনো সময় ভাগ্য গণনা সম্ভব নয়। যখন ডেলিভারি হয় তখন নিশ্চয়ই তারা ঘড়ি দেখবে না। এই জগতে, তন্ত্র জগতে কালীবিহিত কিছুই নয়। সাবরবিদ্যা যারা আছেন তারা অনেকেই জানেন যে আমাদের মা কালীঘাটের ওপর কালীর প্রচুর মন্ত্র আছে। কলেজ থেকে বই কিনে নিয়ে আসলেন, পড়লেন, আমি জেনে গেছি, কাজ করতে যাবেন কিন্তু আমার মা খাবে। গুরুকে পরীক্ষা আপনাকে করে নিতে হবে। যার বিদ্যার মধ্যে কেতু ঢুকে আছে তাকে বোঝা বহুত মুশকিল। কিছু কিছু ক্ষেত্রে তাড়াহুড়োতে আমি আবার দয়বন্ধন করেই যাইনি। কোনো কাজ, কোনো তন্ত্র বলুন, অঘর বলুক, কেউ কিন্তু মায়ের আঁচল থেকে কিন্তু কোনো সন্তানকে নিতে পারে। কোনো সাধুর কাছে গেলে সাধুরে বিছানা আসনে বসবেন। আমরা যাতে পড়াশোনায় মন বসে তার ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। হাজবেন্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজবেন্ডকে কি বশীকরণ করে রাখতে পারে? সম্ভব। মন্ত্রের যে পাওয়ার বা যন্ত্রের যে পাওয়ার, সেই পাওয়ার আপনাকে কিন্তু অটোমেটিক টানতে থাকবে। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখেই নিয়েছেন আজকে আমার সঙ্গে আছেন শ্রী পূর্ণাশিস ব্যানার্জি মহারাজ। নমস্কার। নমস্কার। ভীষণ ভালো লাগছে আপনার সঙ্গে আজকে আমরা বসেছি পডকাস্টে, অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। আচ্ছা, প্রথমেই বলুন, সেটা হচ্ছে আপনি তো এই অ্যাস্ট্রোলজিক্যালি বিভিন্ন ফিল্ডেই বিরাজ করেন, মানে অনেক কিছু নিয়ে কাজ করছেন, প্র্যাকটিস করছেন, মানুষের ভালো করে যাচ্ছেন। তো প্রথমে একটু অ্যাস্ট্রোলজিটা নিয়ে আপনার কাছ থেকে জানবো। সেটা হচ্ছে আপনি অ্যাস্ট্রোলজি ফিল্ডে এলেন কিভাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি নর্মালিভাবে পূজারি ছিলাম আগে, এবং বিভিন্ন পূজারির মাধ্যমে যেতে যেতে বিভিন্ন জায়গায় যেতে গেলে, যেমন কিছু কিছু মেয়েদের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, তারপর বাড়িতে কিছু সমস্যা, যে ঠাকুরমশাই এই আমার ছেলের কেন বা মেয়ের এইটা সমস্যা কেন, তখন আমি ভাবলাম যে শুধু পূজা পাঠ করলে বা করলে তো তার জন্মছক জানতে পারি না, সমস্যার সমাধান হয়ে উঠছে না। এইটাকে জানতে গেলে আমাকে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার যেটি বলুন আপনাদেরভাবে, সেটাকে শিখতে হবে। এবং বিভিন্নভাবে আমি বৈদিক, কেপি এবং নারী তিনটি নিই, মানে মোটামুটি চেষ্টা করেছি ব্যাপার, মানে চেষ্টা করেছি যে কিছু শেখার। মানে অ্যাস্ট্রোলজি এ টু জেড। সমুদ্র থেকে জলের কণা তোলা বহু মুশকিল, সেখান থেকে শিখেই এবং কিছুটা গুরুর আশীর্বাদও বলতে পারেন, বা পূর্বজন্ম যদি মানেন, পূর্বজন্মের কিছু কৃতকর্ম বলতে পারেন, সেই হিসাবেই এই আমার এই লাইনে আসা। এবং এখান থেকে আসতে গেলে আবার একটা এর সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন বলে ঠাকুরমশাই আমার বাড়ি এই সমস্যা, সেখানে একটার পর একটা দিতে এলে তখন আবার বাস্তুটাও শিখতে হয়েছিল। যাই হোক, সবই গুরু কিংবা মা বাবার আশীর্বাদ বলতে পারেন। এর সঙ্গে আমার সম্পূর্ণভাবে আমার সমতাল দিয়ে গেছেন আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী একদম। কেন প্রথম দেখি উনি, কেন ওনার মানে আমার যিনি শ্বশুরমশাই ছিলেন, উনিও কিন্তু পৌরোহিত্য লাইনের একজন ভালো ছিলেন আর কি। তাতে তিনিও বলতেন যে বাবা, যখন জন্মসূত্রে যাই হোক, কর্মসূত্রে যখন তুমি দিয়েছো, তাই এই জন্য তোমার শিখে রাখাও দরকার, এবং আরও পরবর্তীকালে বিভিন্ন মানুষের বিভিন্ন উপকার করার জন্য তোমাকে কিন্তু এইগুলো জানা দরকার। তা সেই প্রেরণাতেও আর কিছুটা নিজের গুরুর কৃপা আশীর্বাদ আছে বলতে পারেন, সেই হিসেবে লাইনে আসে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে বৈদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, নারী অ্যাস্ট্রোলজি, মানে অ্যাস্ট্রোলজির পুরো এ টু জেড চ্যাপ্টার, এর মধ্যে কোনটাকে আপনি একে রাখবেন, কোনটাকে তিনে রাখবেন, কোনটাকে দুইয়ে রাখবেন? দেখুন, এই তিন ধরনের। এবার কি বলছি, নারীর সিস্টেম আলাদা, কেপি সিস্টেম আলাদা, আবার এদিকে বৈদিকটাও আলাদা। তিন দিকটা ঠিক। আচ্ছা, কোনো দিক দিয়ে কেউ কাউকে ছোট করাও দরকার নেই। কারণ হচ্ছে, দেখুন, কিছু পেশেন্ট আছে যে সেটাকে ধরুন আমি বৈদিক হিসেবে ট্রিটমেন্ট করলে সেটা সে বুঝবে। কিছু মানে আছেন যাকে কেপি যেটা বলছি, কেপিতে ট্রিটমেন্ট করলে সেটা সে বুঝবে। এবার কিছু জিনিস আছেন যারা হাই এডুকেটেড, একদম ভালো এভাবে, বা যারা একটু বাইরের ক্লায়েন্ট, তাদেরকে নারীদের দেখাই বেটার হবে। আচ্ছা, কারণ হচ্ছে চলতি ভাষায় যেভাবে বুঝবে তাকে সেইভাবে ট্রিটমেন্ট করাটা মনে হয় আমার মতে বেটার। আচ্ছা, নারীতে নাকি কি থাম ইমপ্রেশন থেকে? হ্যাঁ, নারী অনেকগুলো পার্ট আছে। আচ্ছা, নারী সে থামিং যেটা বলছেন সেটা কেরলের দিকে আছে, এখানের দিকে সাউথের দিকে আছে। তা আমার গুরুজি যিনি আছেন, তিনি এই ব্যাপারে অনেকটা দক্ষ আছেন। তা তিনি একবার আমার একটা জিনিস ডাউট হচ্ছিল বলে তখন আমার থামিং নিয়ে করেছিলেন, এটা সে কেরল থেকে হয়েছিল। যাক, এই যে তিনটে ব্যাপার বললাম, তিন ধরনের
এমনি মানে আপনার কথা কি অ্যাস্ট্রোলজি সত্যি মেলে? দেখুন, প্রপারলি যদি ট্রিটমেন্ট করা যায় আর আপনি যদি প্রপারলি টাইমিং দিতে পারেন 100% মিলবে। এবার তার মধ্যে আবার কিছু দেখার আমাদের ব্যাপার আছে যে অন দ্য স্পট সবসময় টাইমিং ঠিক করা যায় না। ধরুন আমি কথা বলছি, আপনি ঠিক বলছেন আমি 12টার সময় জন্ম নিয়েছি, ডট 12টা না 12টা 5 না 12টা থেকে বাজতে 5, এই যে ব্যাপারগুলো, এইগুলো ব্যাপার আছে। এইগুলোর জন্য কি আমাদের একটু সময় দেওয়া দরকার। কেন? টাইমিংটা নারীতে বা কেপিতে ক্যালকুলেট করা যায়। আচ্ছা, মানে কোন সময় জন্মেছেন সেটা আপনাকে অ্যাস্ট্রোলজি করে বলে দেওয়া সম্ভব? হ্যাঁ, তার জন্য একটু সময় লাগে। আর দেখুন, যারা এর উপর ডিপ্লোমা করেছে তাদের ব্যাপারে কোনো আলাদা ব্যাপারে আমি। আচ্ছা, মানে তাহলে বলছেন যে কোনো মানুষের সত্যিকার এরকম জন্ম টাইম যেটা, সেটা তাকে জাজ করে বা তার হিসেব করে বলে দেওয়া সম্ভব? হ্যাঁ, অটোমেটিক। ধরুন আমি সিম্পল একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। ধরুন আপনি আমাকে বললেন যে ডাক্তারবাবু, দেখুন প্রত্যেকটা ডাক্তারবাবু যখন ডেলিভারি হয় তখন নিশ্চয়ই তারা ঘড়ি দেখবে না। তাদের দ্বারা সম্ভব নয় যে প্রসব যখন হচ্ছে আমি প্রসবে বাচ্চাটাকে দেখবো না, আমি ঘড়ি দেখি। 12টা 34 মিনিট 36 সেকেন্ড, এটা তো সত্যি। সেকেন্ডের ব্যাপারটা বাদ দিন, এটা ধরুন কথা বলছি। এবার যখন তার টেনশন থাকে তার পেশেন্ট, 100 বার, তার টাইমিং নয়। এবং ধরুন আমাদের যখন থাকে, আমাদের কাছে যখন আপনি আসেন, আমার টেনশন তাকে প্রপারলি গাইড করা, তার টাইমিং তখন দাঁড়িয়ে যাচ্ছে ডেলিভারি। আর এর থেকে তো আরেকটা মজার জিনিস আছে, একটু আরও ডিপ্লোমা যদি যান, গর্ভ কখন তিনি এসছেন গর্ভে। আজকের ডেলিভারি টাইম তো ধরুন 90% লোক সিজার করে বাচ্চা বার করে দিচ্ছে। এবং সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল টাইম মেনে, যে বলেছে আজকে দুপুর 2টোর সময় ডেলিভারি হলে ভালো হয়, তো ডক্টরকে বলে 2টোতেই ডেলিভারি করাচ্ছে। এই যে দুটো যে করছে, এই যদি এইটা একটা সম্পূর্ণভাবে এই যেমন, ওই জন্য নারী এখন, নারী বলুন, বৈদিক বলুন বা কেপি বলুন, 90%-এর মধ্যে, মানে 100%-এর মধ্যে দেখবেন 75% মিল খাচ্ছে আর 25% মিল খাচ্ছে না। অনেকের দেখবেন টাইম হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন আজকে ন্যাচারাল বা নেচার যেটাকে বলি, তার একটা মাহাত্ম সবসময়ের জন্য আগে গড়েই ছিল, এখনও আছে। আজকে নর্মাল একটা ডেলিভারি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতির হচ্ছে। কথা দিয়ে বলছে কি, জন্ম মৃত্যু বিয়ে বিধাতা নিয়ে। আমি যখন ডেলিভারিটা আমার মতো করছি, তো বিধাতার এগেনস্টে করছে। সেই বাচ্চা যদি আমি টাইমিং করতে যান বা কোনো অ্যাস্ট্রোলজিকে দিতে যান, সেই টাইমটা থেকে সে টাইমিং করছে, কিন্তু অরিজিনাল তো সেটা টাইম নয়, যার ফলেই মিলছে না। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে মানে অ্যাস্ট্রোলজিক্যাল মতে বলছেন যে সিজার বাচ্চা যারা হয় তাদের প্রপার তাহলে কোনো সময় ভাগ্য গণনা সম্ভব নয়। যদি সেরকম অ্যাস্ট্রোলজার কাছে যান, বলে দেবেন আপনি সিজার বাচ্চা, তিনি কিন্তু ওই যে গর্ভের টাইমটাকে ক্যালকুলেট উনি করবেন। আচ্ছা, আমি আবার প্রথমেই বলেছি, আবার রিপিট করছি, যারা একটু দক্ষ অ্যাস্ট্রোলজার আছেন তাদের যখন টাইমিং দেবেন, তারা কিন্তু ক্যালকুলেট করে গর্ভে কোন টাইমটা এসছে, গর্ভের টাইমটা তিনি মেনটেন করে। কিন্তু এটা যদিও গুপ্ত, এটা সবসময় বলা উচিত নয় বা করানো অনেকের ডিস্টার্ব হতে পারে, অনেক দর্শক বন্ধু কনফিউজ হয়ে যেতে পারে। তা নর্মাল যারা আছেন, যেভাবে যাচ্ছেন ভালো জায়গায় যান, তাহলে সঠিকভাবে সঠিক গণনা। কিন্তু আমাকে একটা জিনিস বলুন, এই যে মায়ের গর্ভে একটা সন্তান আছে, সে তো কোনো সময় আগেও তাকে ভূমিষ্ঠ হতে পারে, মানে এত পাক্কা 10 মাস 10 দিনই সে থাকবে এরকম তো কোনো ব্যাপার নেই না। এবার কি বলছি, এই যে জোয়ার ভাটা খেলা তো নিশ্চয়ই আপনিও জানেন। হ্যাঁ, এই জোয়ার ভাটা খেলারও একটা তার মজা আছে। আজকে ধরুন একটা নারীত্ববোধ যখন আসে, তারপর কিন্তু তার গর্ভবতী হওয়া সম্ভব। তারও একটা নির্দিষ্ট টাইম আছে, তার বেশি হয়ে গেল আর সেটা ক্যারি করতে পারেন না, সেই অনুযায়ী ক্যালকুলেটর সেভাবে ক্যালকুলেশন। এটা ডিটেলসে যাব না, এটা না ঠিক আছে, এইটুকুই কাফি। আমাকে একটা জিনিস বলুন যে আপনি নিজের উপর কোনো সময় এই গণনা করে দেখেছেন আপনার ফিউচার? দেখুন, আমার যিনি গুরুদেব আছেন, তিনি প্রথমেই একটাই কথা বলেছেন, নিজের এবং নিজের ফ্যামিলির উপর কোনদিন দেখবে না। আচ্ছা, এটা কারণ, অনেকগুলো কারণ আছে। তিনি একদিন আমাকে ছোট্ট করে বুঝিয়েছিলেন, বলছি নিজের ওপর বা নিজের ফ্যামিলির উপর দেখলে কি হবে, মাথা স্ট্রাইক করবে, তখন হওয়া কাজটা বিগড়াবে, বিগড়া কাজটা হয়ে যেতে পারে। আপনি যদি কথা বলছি, আপনার প্রিয় সন্তান, সবার সন্তান হচ্ছে প্রিয়, যখন আপনার বাচ্চার শখ আপনি দেখবেন, যখন কিছু একটা ডিস্টার্ব দেখবেন, তখন কিন্তু আপনি কি জানেন তার থেকে মাথা কিন্তু দেখবেন, ডাক্তার কিন্তু নিজের বাচ্চা কোনদিন অপারেশন করে না, বা ফ্যামিলির নিয়ারেস্ট কারোর কোনদিনই করবে না। কারণ হচ্ছে সেখানে তার হাত কমে যাবে। সেক্ষেত্রে মানে অত ভালো ডাক্তার, সার্জেন্টে ভালো নাম আছে, তার সত্ত্বেও সেখানে ফেলিয়ার হয়ে যেতে পারে। এই হিসেবে যারা মোটামুটি যারা জ্যোতিষ নিয়ে থাকেন, তারা নিজেদের ফ্যামিলির উপর কোনদিন করে না। বন্ধু আছে এই লাইনে, ধরুন আমাদের এখানে অনেক বন্ধু বান্ধব আছে, ভাই একটু করে দে, বা দাদা একটু দেখে দাও, ও তখন আমাকে ইঙ্গিত দিয়ে দেয় যে এই টাইমটা একটু এইভাবে রেখে দাও, ঠিক হয়ে যাবে। ব্যাস, বাড়ির লোককে বলে ফোন ধরিয়ে দিই, কি করতে পারে চুপ করে।
এই হচ্ছে ব্যাপার। আপনি নিজে কোনো সময় করেন না না। নিজের, এটা একদিক দিয়ে ভালো কথা। আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে অনেকের মধ্যে অনেক রকমের মানে চিন্তা ভাবনা চলে, অনেকে বলে যে এই যে এখন কম্পিউটার হরোস্কোপ এসে গেছে, মানে গেলাম বা কোনো একটা অ্যাপের মধ্যে টাইম দিলাম, 1 সেকেন্ডের মধ্যে হরোস্কোপ তৈরি হয়ে গেল, তার রেমেডি তৈরি হয়ে গেল, তার ফিউচার পাথ সব তৈরি হয়ে গেল। এটা কতটা অথেন্টিক, নাকি ম্যানুয়াল যেটা হয় সেটাই অথেন্টিক? দেখুন, ম্যানুয়ালি আর কম্পিউটারাইজ। আর কথা হচ্ছে কি, কম্পিউটার যে সফটওয়্যারগুলো আপডেট করছে তারা এখন অনেকটাই অ্যাডভান্স। আমি বলবো না তারা যে রং, কারণ হচ্ছে অ্যাডভান্স এই জন্যই বলছি। আগে ম্যানুয়াল করতে গেলে কি আমাদের অমুক ডেট বা পঞ্জিকা নিয়ে এসে সময় বা ডিগ্রি বিশুদ্ধ সিদ্ধান্ত হোক বা এফএমআরিস দিয়ে টাইমিং করে সময়টা অনেক যেত। এখন যেহেতু সফটওয়্যার বেরিয়ে গেছে বা বিভিন্ন অনেক ভালো দামি বেরিয়ে গেছে, কিন্তু তাতে আমি বলবো যে আপনি দেখছেন কিন্তু বিচারটা আপনি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি গর্তে পড়তে পারেন। কারণ হচ্ছে কি, এর জন্য আপনাকে যথারীতি একটা মাস্টার বা গুরুর কাছে যেতে হয়। আপনি ফর্মুলা জানেন, হয়তো দিলেন এটা শুনেছি ইউটিউবে বা এতে, বা এই ভাব বসলে এই হয়, দ্বিতীয়ভাবে এই হয়, পঞ্চমভাবে এই হয়, সপ্তমভাবে স্ত্রী হয়, তাহলে সপ্তমভাবে আমার রাহু পড়ে গেছে, আমার স্ত্রী তাহলে গন্ডগোল করবে। আরে ঠিক আছে, সপ্তমভাবে রাহু পড়ে যাবে, স্ত্রী গন্ডগোল করবে, তার তো একটা প্রতিকার আছে। প্রতিকার তো আপনি জানেন না। আজকে দ্বাদশে মানে রাহু মানেই কি আপনার ব্লাড রিসেল খারাপ? সেটা তো হতে পারে না। এটা তো হতে পারে বিদেশে ভ্রমণ তো আপনার করে রাখতে পারে রাহু। রাহু যেমন খারাপ তার পজিটিভ আছে। রাহু আপনাকে যেমন খারাপ দিক টোকাতে পারে, তেমন আপনাকে ফুটপাথ থেকে আপনার ক্রোড়পতি করতে পারে। রাহুর খেলা মজার জিনিস আছে। এবং কেতুটা হচ্ছে উল্টো টাইপ। আপনি যদি জ্ঞানের জায়গায় কেতু বসে যায়, আপনি যে ডিপলি কত জ্ঞানী, কাউরির দ্বারা ক্ষমতা নেই যে আপনাকে ধরে বুঝবে যে আপনি আপনার মধ্যে কতটা ডিপলি জ্ঞান আছে। আচ্ছা আচ্ছা মহারাজ, যদি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে রাহু তো গেল, কিন্তু এই যে মানুষের সবচেয়ে বেশি ভয় শনিকে নিয়ে, শনি 7.5, শনি 7.5 আর 7.5 থেকে মানে হচ্ছে ঢাইয়া। আর সত্যি খুব খারাপ। দেখুন, এ কর্মের উপর এগুলো টোটালটাই ডিপেন্ড করে কর্ম। এবার ধরুন কথা বলছে কি, শনিদেবকে যদি নিয়ে আপনি ঠিকঠাক দেখেন, শনি আমার ব্যক্তিগত মত ন্যায়ের দেবতা, এবং শনি দেবতার আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে আসা হলেও উচিত। কারণ হচ্ছে এখন যা বর্তমান পরিস্থিতি পড়েছে, সে তান্ত্রিক, জ্যোতিষ, অঘরী যাই বলুন না কেন, আধ্যাত্মিক জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো রফেট কোনোভাবেই শনিদেব কোনো এফেক্ট করেন না। আচ্ছা, শনিদেব হচ্ছেন ধার্মিক এবং প্রচন্ড সৎ। কি ব্যাপারে যে প্রথম কথা হচ্ছে শনিদেব শেখায় কিন্তু ধর্মভাবে চলো, নিষ্ঠাভাবে চলো, সৎভাবে চলো। এর এগেনস্টে যিনি যাবেন তাকে কিন্তু উনি ওনার কপড়ে ফেলবেন, তাকে সোজা পথের আনার জন্য। এমনকি এই ক্ষেত্রে দেবতা থেকে অবদেবতা থেকে আরম্ভ করে তেনার নিজের পিতা শুধু কিন্তু বাদ যাননি। এবার শুনেছেন স্বয়ং ভোলেনাথকেও তিনি দৃষ্টিপাত করেছিলেন। এই ঘটনাটা যদি একটু আমাদের দর্শককে একটু বলেন। প্রথম কথা হচ্ছে দেবাদিদেব মহাদেব হচ্ছেন সবার গুরু, এবং তিনি ন্যায়দণ্ডে শনিদেবকে বসিয়েছিলেন। এবং যেহেতু তিনি নিজেই তার একটা বড় পদ দিয়েছেন, সেক্ষেত্রে নিজেকেও তিনি সরাচ্ছেন না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনাদের লীলা বলতে পারেন, বা জগৎকে শিক্ষণীয় ব্যবস্থা বলতে পারেন। সেই ক্ষেত্রে উনিও নিজে ওই ঢাইয়ার চক্রে যিনি বলছেন নিজেকেও গুপ্ত রেখেছিলেন। যে এইগুলো বহুত বড় ঘটনা এবং বহুত বিস্তার, এদের লীলা আমাদের দ্বারা বোঝার দুষ্কর ব্যাপার। তিনি একটা শিক্ষা দিতে চাইছে যে কর্ম সঠিক করো। আমি যে ওনাকে যে আসনে বসেছি, সেক্ষেত্রে আমি হলেও বাদ যাব না। জগৎকে শিক্ষা হিসেবে দিয়েছেন যে সঠিকভাবে চলো, সঠিকভাবে থাকো। যে আমি স্বয়ং দেবেরও দেব, স্বয়ং শম্ভু, তিনি ভোলার পর ভোলা, ভোলার থেকে ওনার থেকে ভোলা কেউ নেই। অল্পতে জল বেলপাতা যিনি তুষ্ট হন, তিনিও বলছে যে আমার প্রতিও যদি উনি দৃষ্টি দেন, আমি এখান থেকে নিরাস্ত, মানে আমারও নিস্তারও নেই। এবং এর থেকে আরো সহজ ওনার কাছ থেকে নিস্তার পাওয়ার জন্য কলিযুগের অনেক কিছু সিস্টেম আছে, যেমন ছোট্ট ছোট্ট জিনিস আছে, সেগুলো যদি হনুমান চল্লিশা একটু বলুন আমাদের। আচ্ছা, যদি কেউ পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, খুবই ভালো হয়। তারপর যদি সবচেয়ে আরো ভালো প্রদত্ত হবে কালীর 800 নাম যিনি পাঠ করতে পারেন, এবং যত রকম যেখানে যেভাবেই দেখেন না কেন, যে শ্যামা কালী, নীলা কালী বা শ্বেত কালী, যত রকমভাবে যেখানে কালী মন্দির দেখবেন, হয়তো ব্যস্ত আছেন, বাইক চালাচ্ছেন, কমসে কম মাথাটা কমসে কম হিট করে সমর্পণটা তাকে করুন। তাতে কিন্তু শনিদেবের প্রকোপ অনেকটাই কমবে। আচ্ছা,
এটা আমি দর্শকের জন্য ছোট একটা জিনিস বলতে পারি। আরও সবচেয়ে ভালো টিপ দিতে পারি, যদি কাউরি ঢাইয়া চলে বা 7.5 চলে, কোনো ব্যক্তি তার যদি নিকটবর্তী কোনো যদি শনি মন্দির পান, সেখানে গিয়ে এক দরে সর্ষের তেল কিনে বাঁ হাতে করে তিনি যদি যে মন্দিরে আছেন, যেখানে বিরাজমান উনি আছেন, ওনার পা দেখবেন একটা তোলা থাকে সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই, সেই বাঁ পায়ের তলায় বা পায়ের চেটো যেটা বলি আমরা, সেই চেটোর মধ্যে তেলটা 2 পায়ে বলিয়ে নিজের কপালে ত্রিপণ করতে পারেন। কোন হাতে? বাঁ হাতে? বাঁ হাতে। আচ্ছা, বাঁ হাতে করবেন। কারণ হচ্ছে, এর কারণ একটা ডিটেলস আমার গুরুবিদ্যা যদি এটা বলছি না আমি কেন বাঁ হাতে করুন, তার রেজাল্ট আপনি পেলে তখন আমাকে বলবেন। বাঁ হাতে তেল নেবেন, শনিদেবের পায়ে যে তেলুটা হয় যেটা আমরা মাটির তলায় ফেলি, সেই 2 পায়ের তলায় দিয়ে প্রথমে ডান পায়ে দেবেন, পরে কিন্তু বাঁ পায়ে দিয়ে, বাঁ পায়ে লাস্ট দেওয়ার পর যে বুড়ো আঙুলটি আছে সেই বুড়ো আঙুলের কাছ থেকে হাতটা নেবেন, সরাবেন। ধরুন এটা যদি পা হয়, এই যে বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠী হয়, সেই বৃদ্ধাঙ্গুষ্ঠী তলায় নেওয়ার পর এই কপালে ত্রিপণ করে এসে সোজা বাড়িতে স্নান করে নিন। সেদিন নিরামিষ আহার করুন, সাত্বিকভাবে থাকুন। 9টি শনিবার করুন। 9টা শনিবার করলে নিজেই বুঝতে পারবেন তার রেজাল্ট কতটা। বাহ। আচ্ছা, আর একটা জিনিস বলুন মহারাজজি, সেটা হচ্ছে অনেকের ধারণা যে শনি মন্দির বা বারের মন্দির যারা বেশি পুজো করে, যারা বেশি দেখে, তাদের উপর নাকি প্রকোপ উল্টে বেশি হয়। দেখুন, প্রথম হচ্ছে শনিদেবকে কোনোদিন কেউ, সবাই আর্যকে নিবেদন করছে, সোজাসুজি কেউ প্রণাম করবেন না। হ্যাঁ, শনিদেবকে প্রণাম করতে গেলে জাস্ট ওনার যে মূর্তি আছে, মূর্তি থেকে জাস্ট একটু বাঁ দিকে বা ডান দিকে সরে দাঁড়ান, প্রণাম করুন, তাতে কোনো এফেক্ট নেই। কিন্তু কথা হচ্ছে, যেচে কেউ তাকে নিজের কাছে আহ্বান করবেন না। ভক্তি রাখুন, শ্রদ্ধা রাখুন, অতিরিক্ত কিছু করবেন না। অতিরিক্ত করলে কিন্তু কেউ যদি বেশি ভালোবেসে ফেলে, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। বা এটা একটা খুব ভালো তথ্য জানলাম আপনার কাছে। আচ্ছা, এবার একটু আসি, সেটা হচ্ছে পামিস্ট্রি, মানে এই যে সত্যি হাতের রেখায় কি ভাগ্য বলা সম্ভব? দেখুন, হাতের ব্যাপার হচ্ছে যার যার কর্ম। ধরুন এখন সকালে প্রত্যেক দিন যদি বাসি মুখে হাত কাউকে দেখাতে পারেন অরিজিনালি, সেটা কিন্তু নিখুঁতভাবে বলা যেতে পারে। আচ্ছা, যদিও পামের স্টোভের বেশি আমি কাজ করি না, নিয়াত যদি কাউকে দেখতে হয় তাকে বলাই হয় যে বাসি মুখে হাতে জল ঠেকাবার আগে কিন্তু আমার হাত দেখাতে হবে। যদিও আমি প্রথমে রিপিট করছি, বারবার আমি হাত দেখি না। না সেটা দেখলো যদি খুব ঘনিষ্ঠ হয়, তাকে ভাই ওয়েলকাম, আগের দিন বাড়িতে থাকো, বাসি মুখে আমার হাত দেখাতে হবে। কারণ হচ্ছে বাসি মুখে হাত দেখাবার কয়েকগুলো কারণ আছে। কি, হাতের রেখার প্রত্যেকটা কালার আলাদা, হাতের মধ্যে কালার আলাদা। সকালবেলা যখন সবাই কর্মের জীবন, কর্ম করতে করতে হাতের মধ্যে চাপ পড়ে, প্রেশার পড়ে। কারোর অরিজিনাল হাত হয়তো হলুদ কালারের হাতের এফেক্ট আলাদা। কাজ করতে করতে তার লাল হয়ে যেতে পারে, তার এফেক্ট আলাদা। কোনো কর্ম করছেন, তার হাতে রং লেগে যেতে পারে, তার শিরার যে অরিজিনাল প্রত্যেকটা শিরোরেখার যে আলাদা আলাদা কালার আছে, তার রং চেঞ্জ হতে পারে, তার এফেক্ট আলাদা। এবং তার মধ্যে কি সবচেয়ে বড় নিজেই বলা যাচ্ছে, প্রত্যেক 3 মাস অন্তর হলে কিছু কিছু রেখা চেঞ্জ হয়। আচ্ছা, এবং তার কর্মের উপর চেঞ্জ হয়। ধরুন আজকে আমি একটা রেখা আপনাকে বললাম, 3 মাস পর ওই রেখাটা যদি আপনার কর্ম যদি ভালো একটু হলেও চেঞ্জ হবে, তখন তো সেই কর্মটা ঘুরে গেল। ছোট্টখাটো একটা আপনাকে আমি হাত দেখিয়ে দেখাতে পারি জাস্ট এইভাবে। এই যে রেখাটা দেখছেন, এই রেখার পেছনে যদি রেখাকে ক্রস করে, অনেক গুণ এফেক্ট হয়। বাড়ির বড়রা কেউ কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা 90%। আচ্ছা, এখানে যদি জালে শুক্রের মধ্যে জাল থাকে, তার শুক্রের মধ্যে অনেক রকম প্রবলেম আসতে পারে, শারীরিক প্রবলেম। এইখান থেকে ভাগ্য রেখা যদি সোজা চলে যায় বুধের দিকে, তাহলে আপনি সবসময় ভাবেন আপনার পিছনে কেউ বড় ধরনের সাপোর্ট আছে, নির্ভাবনায় আমাকে সাপোর্টিং করে তুলে দেবে। বাহ। আচ্ছা গুরুজি, এবার আমাকে একটু বলুন, সেটা হচ্ছে এই যে আপনি যে বাস্তু জ্ঞানও আছে বা বাস্তুর অভিজ্ঞতাও আছে, তো বাস্তু মানুষের জীবনের উপর কতটা প্রকোপ? বিশাল এফেক্ট করে বাস্তুতে। আজকে দর্শক বন্ধুদের এটি বলতে চাই, দেখুন আপনি হয়তো অনেক জায়গায় দেখেছেন বিভিন্ন ভগ্নস্তূপ বাড়ি। আগেকার দিনে, এখনের থেকে আগেকার দিনের মানুষরা বাস্তু বেশি মানতেন। দেখবেন বাড়ির মধ্যে কেউ কারোর পায়খানা ছিল না। সবচেয়ে বড় একটা এফেক্ট দেখবেন, পুরোনো বাড়িতে যদি কারো যান, যেমন বাড়ির বাউন্ডারির বাইরে কিন্তু তাদের স্নানাঘর বা ওয়াশরুম যেটা বলি, শৌচালয় বাড়ির বাইরে আছে, কিন্তু বাড়ির ভেতরে নেই। গিয়ে দেখবেন এখনো পুরোনো বাড়িতে যদি দেখতে পাবেন, অরিজিনাল যারা বনেদি আছে, তাদের রান্নাঘর দেখবেন নিশানকোণী রান্নাঘর রয়েছে, অগ্নিকোণে দেখবেন রান্নাঘর রয়েছে, এবং সেখানে আবর্জনা নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে, এবং পূর্ব দিকে তারা রান্না করছে বা উত্তর দিকে মুখ করে। এখন যারা ফ্ল্যাটে থাকছেন, দেখবেন 90% লোকের বাড়িতে ফ্ল্যাটে প্রবলেম কি দাঁড়াচ্ছে, ধরুন
ফ্ল্যাট তার সুবিধা অনুযায়ী তিনি ঘর করেন, তার সুবিধা অনুযায়ী তারা টেক্সচারটা করবে কি, যেখানে ওয়াশরুম এক লেভেলে করলে তাদের যে ট্যাঙ্কিটা আছে তাদের ট্যাঙ্কির ব্যাপার আছে। আজকে দেখবেন অনেক বাড়িতে বা অনেক ফ্ল্যাটে দেখবেন ঈশান কোণে পায়খানা বাথরুম, কাউরি বাড়িতে দেখবেন অগ্নিকোণে পায়খানা বাথরুম। এই একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে বাড়িতে, বেশিরভাগ বড় সমস্যাটা এখানেই দাঁড়ায়। এবং এখন তো মানে 3টে বেডরুম হলে 3টে বাথরুম মাস্ট। এখন ওইটি সব চলছে ঘরের মধ্যেই, এখন এখন অ্যাটাচ হয়ে যাচ্ছে। আজকে তাহলে আপনি ভেবে দেখুন, অটোমেটিক নিজের ঘরে তো নিজের রাহুকে ডেকে রেখেছেন। আমরা যেটা ওয়াশরুম বলি সেখানে আমরা সবসময় বলি, বা এমনি যারা আছেন তারা বলেন, সবচেয়ে হচ্ছে ওয়াশরুম বা যেটা হচ্ছে শৌচালয় কিন্তু রাহু কেতু সবচেয়ে বড় নেগেটিভ বাস। নেগেটিভ আমরা ঘরের মধ্যেই তো নেগেটিভ নিয়ে রেখে বসে রয়েছেন, আপনার ভালো হবে কি? ভালোটা হবে কোথা থেকে? তো এই দোষটা কাটানোর উপায়? রেমিডি আছে। ধরুন আপনি ব্যস্ততার জীবন এখন সবার, আগেকার দিনে ব্যস্ততা থাকলেও কিন্তু পরিবারকে সবাই সময় দিতে পারতো। আজকে আমার ক্ষেত্রে আমি নিজে বলতে পারি, এক সময় গেছে পরিবারের সঙ্গে সময় দিতে পেরেছি। এখন মায়ের আশীর্বাদে বলুন বা গুরু ভাইয়ের আশীর্বাদে বলুন, নিজেই বাড়িতে থাকতে পারি না, বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে, সে একটা প্রবলেম দাঁড়াচ্ছে। আর বাড়িতে রেমেডি নেক্সট হচ্ছে কি, প্রত্যেক দিন নিজেকে হলেও কমসে কম বাড়িতে একবার বৃহস্পতিবার দিন সায়ন সন্ধ্যা যেটা বলি আমরা, সন্ধ্যা প্রদীপ যেটা দিই, কোনো মায়ের বোনেরা মাফ করবেন আমাকে, সন্ধ্যা ঠিক মতো দেন না। আর দিলেও দেখবেন আলতা তো পরা বন্ধ হয়ে গেছে বাদ দিন, এখন র্যাশ জমে যাচ্ছে। না, আমার মা ঠাকুমারা আজ মরার সময় দেখেছি আলতা পড়েছে। এখন আমার মায়ের বয়স হয়ে গেল প্রায় 75%, এখনও কিন্তু তিনি আলতা পড়েন। আমার জেঠিমার বয়স হয়ে গেল 92 কাছাকাছি, তিনিও কিন্তু সুন্দরভাবে এখনও আলতা পড়েন, যেটুকু বেঁচে আছেন যদিও আলতা পড়েন। বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা গিয়ে ঠাকুরবেলা গিয়ে একটু পাঁচালি পড়েন। এখন আর এগুলো এখন তো পাঁচালি যদি বলেন যে লক্ষ্মীর পাঁচালি একটু পড়তে, 90% মায়েরা আমার ক্ষমা করবেন, তারা বলে পাঁচালি জিনিসটা পড়তে গেলে এখন দ্বিধাবোধ হয়, লজ্জা লাগে হয়তো। কারণ এখন হচ্ছে শাড়ি পরাটা তো উঠেই গেছে বাদ দিন। কারণ হচ্ছে প্রত্যেক সন্ধ্যে দেওয়া যে জল যে ধূপবাতি যা দেওয়া হয়, প্রত্যেকটা একটা মাহাত্ম্য আছে। তাহলে আগেকার দিনে রাজা ঋষিরাও কিন্তু তাদের একটা মন্দির থাকতো, তারাও কিন্তু ঠিক টাইম মতো ঠাকুরকে সেবা দিতেন। সেই হচ্ছে ব্যাপার, যে সবাই মায়ের বোনেরা চেষ্টা করবেন যে বৃহস্পতিবার দিন সায়ন সন্ধ্যায় কমসে কম একটু পাঁচালিটা পড়বেন, তবে গৃহের মধ্যে অনেকটা দেখবেন খুব ভালো থাকবে। আর যাদের বাড়িতে খুবই দেখবেন এবং ভাই বোন সবাই আছে কিন্তু কেউ নেই, তাদের জন্য একটা জিনিস আমি বলতে পারি, সামনে যেমন কৌশিক অমাবস্যা আসছে, সবচেয়ে ভালো যদি আরো ভালো হচ্ছে পুষ্যা নক্ষত্র যদি পান, পুষ্যা নক্ষত্রে আপনার যদি কাছে ফিটে যদি মা গঙ্গা থাকে, গঙ্গা হলে বেশি ভালো, নাহলে নদী থাকলেও চলবে। যদি সেটাও যদি না থাকে, প্রতিষ্ঠা করা পুকুর থাকলেও চলবে, কিন্তু এফেক্ট মা গঙ্গাতে বেশি হবে। 2 ঘাটের মাটি নিয়ে এসে আর বাড়ি যে ঝাঁট দেবেন, ঝাঁট দেওয়ার পর যেটুকু ধুলো হোক ময়লা হোক যাই পারুন, সেটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে একটা গোল করবেন। দেখবেন অনেকে দেখবেন পূজা বাসরে দেখবেন একটা মাটির ঢেলা তৈরি করে যাতে ধূপ বোঝে, সেখানে মাটির ঢেলাতে ডাইরেক্ট দিতে নেই, একটুখানি গোবর মানে যেটা মা ভগবতীর গোবর নিয়ে এসে তাকে লেপন করে বাড়ির ধুলো মাটি দিয়ে সুন্দর করে একটা ফুলের মানে ধূপদানি করবেন, ঠিক সেখানে একটা গোবরের লেপ দিয়ে প্রত্যেক দিন 2টো করে ধূপ ক্রস করে দিন। ঠিক এইভাবে ক্রস হবে, যাকে বলে যোগ চিহ্নভাবে ক্রস করে দিন, দেখুন আস্তে আস্তে বাড়ির লোক দেখবেন আস্তে আস্তে জয়েন্ট হয়ে যাচ্ছে। এটা করে দেখুন, আমি দর্শক বিন্দুদের বা মা বোনদের বলতে পারি, দেখুন অনেক কলহ কিন্তু মিটে যাবে। সাংঘাতিক। আচ্ছা, এবার একটু বলুন পায়ে আলতা পরার মাহাত্ম্য কি? দেখুন, প্রথম কথা হচ্ছে এটা মা লক্ষ্মীর একটা সবচেয়ে বড় পজিটিভ রেজাল্ট। সিঁদুর, শীতেতে সিঁদুর হচ্ছে স্বামীর আয়ু বাড়ানো, এবং এটা নিজেও দেখেছেন আপনারা, স্বয়ং বজরং বলি নিজে সারা শরীর সিঁদুর মাখতেন। কারণ কি, তার স্বামী, এখানে স্বামী মিন্স হচ্ছে দেখুন দেবতাকে স্বামী বলা যেতে পারে, আর যার সঙ্গে আপনার বিবাহ যুগের সম্পর্ক আছেন সে একটা স্বামী। স্বামীর আয়ু বৃদ্ধি, তার সঙ্গে আপনি স্বামীর মঙ্গল কামতার্থে এই সিঁদুরটা প্রচলন হয়েছে। আর আলতা হচ্ছে সৌন্দর্য। এমনি দেখবেন কোনো মায়ের বোনেরা পায়ের নুপুর আলতা পরলে দেখবেন বাড়িতে ঝুনঝুন মিষ্টি আওয়াজ, নুপুরের আওয়াজ বা ঘণ্টার ধ্বনি কিন্তু এটা কানে মধুর্য সৃষ্টি করে, সেখানে নেগেটিভ অটোমেটিক জিনিসটা সরে যায়। তাই সেই জন্য পায়ে আলতা আর সিঁদুর পরা তার সঙ্গে যদি পায়ে যদি বেরিয়ে থাকে বা নুপুর থাকে, খুব শুভ জিনিস, এটা শুভ লক্ষণ বা বাড়ির শান্তির প্রতীক বলতে পারেন। বাহ, মানে এটা একটা ভাইব্রেশন থেকেও একটা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে, বড় পজিটিভ রেজাল্ট।
বাহ। আচ্ছা, বাস্তুকে ঠিক করার আরো যদি কয়েকটা টোটকা আপনি বাস্তু বলেন। টোটকা আছে, ধরুন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। যেমন কাউরি ধরুন বাস্তুর যে বাড়ি বেরোবার রাস্তা, আগেকার দিনে কম বেশি হলেও দুটি করে দরজা থাকতো, একটা সদর দরজা বলা হতো, একটা খিড়কি দরজা বলা হতো, যেটা পেছন দিকে দরজা বলা হতো। দুটো দরজা, দুটো মাহাত্ম, একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ বেরোবে। এখন যেহেতু 90% লোকের নিজস্ব বাড়ি খুব কমিয়েছে, ফ্ল্যাট বাড়ি বা ভাড়া বাড়ি, একটাই এন্ট্রি হচ্ছে, যেখানে নেগেটিভ ঢুকছে সেখানে পজিটিভ, সেক্ষেত্রে একটা বড় পজিটিভ হচ্ছে। এবং পায়খানা বাথরুম যে জলটা বেরোচ্ছে সেখানে একটা পজিটিভ। সেক্ষেত্রে আমি বলতে পারি, যদি 1 ইঞ্চি তামার প্লেট, 1 ইঞ্চি তামার প্লেট নিয়ে যদি দরজার সামনে ওটাকে যে ব্যারিকেড হচ্ছে সেখানে যদি ড্রিল মেশিন দিয়ে করে ওটাকে লেভেল করে দেন, সেখানে অনেকটা নেগেটিভকে আটকাবার ক্ষমতার মধ্যে তামার মধ্যে, কপারের মধ্যে আছে। সেই কপারটা যদি লাগান তাহলে খুব ভালো হবে। এবং বিভিন্ন টোটকা আছে, বিভিন্ন বাস্তু যন্ত্র আছে, বিভিন্ন আপনার বলতে পারেন যে স্টোন আছে, যেগুলো বাস্তুর মধ্যে দিলে অনেকটা পজিটিভ প্রেসার হবে। কপার পিরামিডও তো রাখা যেতে পারে। কপারের জন্য, কপারই প্রথমেই বললাম যে তামার জিনিসটা দিলে অনেকটা নেগেটিভকে কপার ক্যারি করার মতো ক্ষমতা আছে, নেগেটিভটাকে আটকার মতো অ্যাবজর্ব করে নিতে পারে। এবং পায়খানা বাথরুমে যেভাবে পায়খানা বাথরুম হোক, যদি সন্দক লবণ, যদি ডালা অরিজিনাল, যদি সামুদ্রিক লবণ পান, এখন সামুদ্রিক লবণ খুবই কম পাওয়া যায়, যদি পান কেউ, মানে টাটা সল্ট নয় না, এই যে টাটা সল্ট বা যে সল্ট খাওয়া যায় সেগুলো নয়, সামুদ্রিক লবণ পান। বা যেটা সবচেয়ে ভালো, যদি নাও পান আপনার যে সন্দক লবণের সঙ্গে দু তিনটে হোক বা বীজর দেবেন, 5টা হোক, 7টা হোক, 9টা হোক, লবঙ্গ যদি দেন ফুল আলোযুক্ত, দিয়ে রেখে দেবেন কাঁচের বাটিতে, তাতেও কিন্তু অনেকটা আপনার নেগেটিভ কেটে যায়। তার সঙ্গে যদি আরেকটা ভালো রেমেডি বলতে পারি, যদি দেখবেন যেটা অনেকে বলা হয় যে মিনি প্ল্যান্ট, দেখবেন সবুজ রঙের পান পাতার মতো দেখতে দেখা গেছে, যে 2টি গাছ রাখবেন, একটা বাথরুমের মধ্যে রেখে দেবেন, একটা বাইরে রাখবেন, 7 দিন অন্তর অন্তর অল্টারনেট করবেন। আচ্ছা, এই মিনি প্ল্যান্টটি কিন্তু অনেকটা নেগেটিভ পজিটিভ করতে পারে। সেখানটা চেঞ্জ করে ধরুন 1 সপ্তাহ ভেতরে রাখলেন, আবার ওটা নিয়ে একটু বাইরে হাওয়া বাতাসে রেখে দিলেন, আবার ওটা 1 সপ্তাহ অল্টারনেট করবেন। বা প্রতি সপ্তাহে অন্তর যদি উনুনটা চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন। এবং যখন ফেলবেন সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, ফেলাটা সব জায়গায় ফেললে হবে না, একটা ড্রেনে ফেলতে হবে বা নোংরা জায়গায় ফেলতে হবে। মানে বাথরুমে পানি ফেলে না, ফ্ল্যাশ করে দিলাম, নিজের বাথরুমে ফেলবেন কেন, তাহলে তো নিজের একটু ঘরটি দেখে গেল। ওটা বাইরে গিয়ে যে বড় হাইড্রেন্ট আছে বা কোনো যে ডাস্টবিন যেখানে আছে সেখানে ফেলুন, তাতে আপনার পক্ষে ভালো বেশি। ওকে। আচ্ছা, বজরং বলি মানে পঞ্চমুখী বজরং বলি কি দরজার উপরে লাগানো ভালো? দেখুন, প্রথম কথা হচ্ছে দুয়ার পাল হচ্ছে আমাদের গণেশজি, বজরং বলি নয়। বজরং বলি হিত মন্দিরে রাখা উচিত, এবং তাকে যাতে রাখুন, যেখানে আপনার পছন্দ হচ্ছে রাখুন, আমরা প্রোটেক্ট হিসেবে রাখুন, কিন্তু সেখানে একটা মন্দির টাইপে করে রাখুন। আজকে বেশিরভাগ করতে কি হচ্ছে, ধরুন এই দরজা, ধরুন আমরা এটি সাপোর্টারের পিছনে দরজা হচ্ছে, দরজার মধ্যে পঞ্চমন্দির ছবি টাঙিয়ে দিচ্ছেন। আরে আপনি কি তিনি কি আপনার চাকর? রাগ করবেন না, কোনো ফেনোমেন হচ্ছে, তিনি তো না, ভক্তির জিনিস, তার কাছে হাত জোর করে করুন, জয় শ্রীরাম বলুন, জয় রাম রাম, তিনি রেজাল্ট দেবে। কারণ হচ্ছে কি, ভক্তের শিরোমণি হচ্ছে স্বয়ং বজরংবলী। তার প্রভুর নাম নিয়ে যদি অটোমেটিক বলেন, বা আপনি আমাকে যদি এসে বলেন যে মহারাজ রাম রাম, আমাকে কিছু না হলেও আপনাকে বলতে হবে জয় মা হোক, জয় ভোলেনাথ হোক, কিছু আপনাকে রিপ্লাই দিতেই হবে আপনাকে। সেই ক্ষেত্রে উনি পছন্দ হচ্ছে, ওনার কথা হচ্ছে রাম রাম, রাম যেহেতু উনি কিছু বোঝেন না, তা রাখুন সুন্দরভাবে, তাকে মন্দির টাইপে করে রাখুন, তার একটা আসন দিন, একটা গেরুয়া বস্ত্র দিন বা লাল বস্ত্র দিয়ে তাকে রেখে ধূপ দিয়ে বলুন রাম রাম জি कैसे हो, আচ্ছা হো, বা জয় সিয়ারাম, মাথা নিচু করুন, সে রিপ্লাই দেবে। তখন মানে অন্যভাবে, হ্যাঁ, আজকে ছেলে রূপে যদি বা তার ভক্ত রূপে তার শরণাপন্ন হই, ঠিক অটোমেটিক তিনি রক্ষা করবেন। এই হচ্ছে ব্যাপার। তাকে যত্ন দিন, তাকে আসন দিন। আজকে যে কোনোভাবে ছবি টাঙিয়ে দিলাম, তার হচ্ছে ছবি দিন, তার তলে একটা আসন দিয়ে সুন্দরভাবে তাকে একটা জায়গা দিন। তাকে একটু করে প্রত্যেক শনি মঙ্গলবার একটু সিঁদুর দিন, তেল সিঁদুর দিন, ভালোবাসেন, একটু রাম রাম যেতে আসতে মাতাকে জয় সিয়ারাম, রাম রাম জি বলে দেখুন, তাতে অনেক ভালো কাজ হবে, এতে কোনো দ্বিধামত নেই। কিন্তু কথা হচ্ছে, তাকে যদি চাকর হিসেবে কাটতে চান তাহলে কিন্তু অন্য কেস হয়ে যাবে। ভগবানের জিনিস, ভক্ত শিরোমণিকে ভক্তের মতো ভাবে শ্রদ্ধা করুন, অটোমেটিক আপনাকে সেই প্রোটেক্ট উনি দেবেন। আচ্ছা, শনিবার বা মঙ্গলবার অনেকে নিরামিষ খায়, এতে কি উপকার হয়? প্রথম কথা হচ্ছে, নিরামিষ আর আমিষের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। আমিষ খেলে আর নিরামিষ খেলে কি হয়, একটা শরীর উত্তেজনা বাড়ে, একটা শরীরটাকে শান্তভাবে রাখে। কিছু কিছু দিন আছে যে শরীর উত্তেজনা করতে, যেন মঙ্গল হচ্ছে রক্তের একটা অ্যাস্ট্রোলজি হিসেবে যদি আমরা ব্যাক করি, শনিকে সবসময় একটা রক্তের বা লড়কও বলা হয়।
সেদিন যদি আপনি মাংস খান বা অন্য কিছু খান, শরীরে হিট হবে। সেই এমনিতে হিটের দিন, তার মধ্যে যদি হিট করেন, যে কোনো আপনার ভালো মন্দ কথা বলে অটোমেটিক মাথা গরম হবে, তখন একটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। আপনি যদি শান্ত থাকেন, আপনাকে দু চারটা বলে ভাই ঠিক আছে চলো, সেক্ষেত্রে কি মীমাংসা হয়ে যাবে, সেখানে আপনার কোনো রকম রক্তপাত হবে না, কোনো ঝামেলা হবে না, কোনো অশান্তি হবে না। এখন মানুষ অশান্তি থেকে দূরে যায়, আপনি যে অশান্তির কারকটাই নিয়ে যদি ঘোরেন, অশান্তি তো হবেই। সেই হিসেবে আমি মনে করি এইগুলো কিছু কিছু দিন আছে যে এইগুলোকে মেনটেন করলে আপনার শরীরও ভালো থাকবে। খান, খেতে কেউ না করছে, যেহেতু আমাদের অন্নপ্রাণ দেশ, এই যেহেতু আমাদের বাঙাল, এই বাংলার কিন্তু সব রকমই খাদ্য চলে। বিভিন্ন জায়গায় যেমন আঁশ নিরামিষের ব্যাপার থাকে, সেখানে কোনো রকমভাবে আঁশ চলবে না। যেমন আপনি একটু বাইরে চলে যান, বাংলার বাইরে চলে যান বা হরিদ্বারে চলে যান, এসব বিভিন্ন জায়গা যেমন নাম করার দরকার নেই, সেখানে কোনো রকমভাবে কোনো রকম চলবে না। পেঁয়াজ রসুন শুধু এমন কিছু জায়গা আছে যেখানে পেঁয়াজ রসুনও চলে না। তা সেই ক্ষেত্রে হিসাবে রসুনটাকে আবার এখানে আয়ুর্বেদিকে ওষুধ হিসাবে মানছে, স্বর্গের অমৃত অনেকে বলছে। কেন, অনেক রসুন অনেক গুণাগুণও আছে, আদার অনেক প্রত্যেক জিনিসেরই গুণাগুণ আছে, এ তো নেচার থেকে তৈরি। তা সেই হিসেবে তাকে বেশি খেলেও ক্ষতি, কম খেলেও লস। পরিমাণ মতো আয়ুর্বেদিক যারা জানেন তাদের কাছে পরিমাণ মতো জেনে নিন, খান, সেটা ওষুধ হিসেবে খান। অতিরিক্ত খেলে শরীর হিট করবে, হিট করলে আপনার মস্তিষ্ক ডিস্টার্ব করবে, তখন আমরা গন্ডগোল করবো। ভালো বলেছেন। আচ্ছা, এবার একটু আমরা এই টপিক থেকে সরে আসবো, আপনার তন্ত্রবিদ্যা নিয়ে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে তন্ত্র, এটা শুনলেই তো মানুষের প্রথমেই ভাবে ব্ল্যাক ম্যাজিক। দেখুন, ব্ল্যাক ম্যাজিক আলাদা, তন্ত্র আলাদা। তন্ত্র হচ্ছে টোটাল হচ্ছে দশ মহাবিদ্যাকে নিয়ে তন্ত্র যেমন হচ্ছে, এবং এর সঙ্গে ভৈরব আছে। শুধু তন্ত্র হচ্ছে অ্যাকচুয়ালি তন্ত্র হচ্ছে ভুজঙ্গধরী সাপ, মানে কাল সাপ বলতে পারেন বা আলকেউটও বলতে পারেন। আর এটাকে আরেকটা বলতে পারেন আপনি, সবচেয়ে বেস্ট যে দুমুখী তরোয়াল, যদি ঠিক তরোয়ালটা ঠিক এভাবে তরোয়ালের উপর হাঁটাটাকেই বলে তন্ত্র। এতটাই রিস্ক, এতটা রিস্ক। কিন্তু এটাকে তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা। এখন 90% আমাকে বলুন বা আদার্স যারা আছেন, আমরা এটাকে ছেলে খেলা হিসেবে প্রচার করে ফেলাই। তন্ত্র হচ্ছে তন্ত্র, হ্যাঁ কিছু জিনিস আছে। এখন যে ধরুন আমি স্বাভাবিক আপনাকে যদি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার কাছে আপনি কোনো একটা কাজ করতে এসছেন বা এসছেন, আমার মুখ থেকে যদি কোনো আওয়াজ না শুনতে পারেন, বলছে গেলাম গুরুজির কাছে, গুরুজি কিছুই বললো না, কি মুখ দিয়ে কি করলো, তো আপনি রেজাল্ট আশা করেন না, এ জানে না কিছু না, আপনি রেজাল্ট আশা করেননি। তার আগে ভেবে নেন কি যে এ কি করলো আমার কাছ থেকে, যা এলাম এই যে হ্যান ত্যান করে সব কিছু করলো, কি নিজের মধ্যে মুভি কি করলো, কি ছেড়ে দিল, ব্যাস বলো হয়ে চলে যাও। তন্ত্র এমন হচ্ছে, তন্ত্র হচ্ছে সম্পূর্ণ গুপ্ত জিনিস, প্রকাশ্য নয়। আবার বারংবার যারা অনেক আছেন, মহারাজরা আছেন, তারা দেখবেন যখন স্পিরিট অফ সাইলেন্টে কাজ করেন। হ্যাঁ, কিছু মন্ত্র আছে আপনার শোনাবার জন্য, সেগুলো বিভিন্ন দেবদেবীর আছে, তাদের আহ্বান করে তাদেরকে মন্ত্র শোনানো হয়। কিন্তু ক্রিয়া যে জিনিসটা, ক্রিয়া জিনিস দেখবেন এখনো পর্যন্ত স্টিল নাও এখনো বলতে পারি, আপনি তারাপীঠ, কামাখ্যা, বিভিন্ন জায়গা শ্মশানে যারা আছেন, তারা কিন্তু কোনো প্রকারে যখন ক্রিয়া করে কোনো সাউন্ডটি আপনি পাবেন না। জাস্ট দেখুন হাতের মধ্যে কিছু মুদ্রা করেন, বিভিন্ন মুদ্রা আছে, মুদ্রার মাধ্যমে তাকে আহ্বান করেন, কিছু জিনিস আছে, সেই জিনিস দিয়ে তাকে ক্রিয়া করে ব্যাস চলে যায়, এটাই বলতে পারি। কিন্তু কথা হচ্ছে যে কোনোভাবেই আপনি এই জগতে, তন্ত্র জগতে কালীবিহিত কিছুই নয়। এবং একের পর এক যখন স্টেপ যাবেন, যেমন বিভিন্ন, যেমন আমাদের এখানে কালীকুল বলি কি আমরা, বাংলা, আসাম, বিহার, এগুলো হচ্ছে কালীকুল। এটা হচ্ছে আমরা কালী 99% হচ্ছে কালী। যখন এর বাইরে চলে যাবেন, তখন আবার ত্রিপুরা সুন্দরী যে দেবীর হয়ে যাচ্ছে ত্রিপুরা। সবচেয়ে আমি যা দেখেছি, আমি মায়াঙের বেশ কিছু মহারাজদের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছেন, এবং বিভিন্ন আলোচনা যখন আমরা মা অম্বুবাচী যাওয়া হয়, বিভিন্ন সাধুসঙ্গ যখন করা হয়, বিভিন্ন কথাবার্তা হয়, তখন একটা জিনিস জেনে রাখবেন, আমাদের কালীঘাটের মা কালীর ওপর তন্ত্র খুব কমজনই জানেন। যদি পিওর জানতে হয় তন্ত্র, আমাদের কালীঘাটের কালীর যে অরিজিনাল তন্ত্র, এখন খুব কমজনই, 90%-এর মধ্যে হয়তো আমি 10%, আমি কোনো সময় 100% বলি না, 90% বলি, কারণ কোনো কারণ আছে। 100% কেউ হয় না, তার 90%-এর মধ্যে হয়তো 60% হয়তো মা কালীঘাটের কালীর ব্যাপারে কিছুটা জানেন, বাকি 40% জানেই না, বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়। যে আমাদের ঘরের কাছে যে মা, আমাদের কালীঘাটের যে কালী আছেন, ওনার ওপর যে যান, যদি কেউ যান বা মা কালীর খুব পজিটিভ যেমন আছেন, তেমন তো নেগেটিভ, এর উপরেও নেগেটিভ উনি আছেন। সাবরবিদ্যে যারা আছেন তারা অনেকেই জানেন যে আমাদের মা কালীঘাটের ওপর কালীর প্রচুর মন্ত্র আছে, তাকে সিদ্ধি লাভ করে দেখুন। যারা আছেন বা যারা এই লাইনে আসছেন তাদের ওয়েলকাম।
তারা করে দেখুক, মানে যাকে ব্ল্যাক ম্যাজিক, যে আমরা অনেকে মুখে বলছি ব্ল্যাক ম্যাজিক, তারা করে দেখবে ব্ল্যাক ম্যাজিক কি জিনিস। সত্যি কি ইনস্ট্যান্ট ফল পাওয়া যায় মানে তন্ত্রে? দেখুন, তন্ত্রে ইনস্ট্যান্ট হচ্ছে রেজাল্ট, যে ব্ল্যাক ম্যাজিকটা ইনস্ট্যান্ট পাওয়া যায়। আমি আবার বলছি, তন্ত্র, মন্ত্র, যন্ত্র এই তিনটি নিয়ে কিন্তু ক্রিয়া। মুখে বলছি এক, ক্রিয়া দেখাচ্ছি এক, আর আঁকা হচ্ছে আর এক, তিনটিকে মিলিয়ে কিন্তু ক্রিয়া করা হচ্ছে। এবং এইটা যার প্রতি করেছে তার পজিটিভ বা নেগেটিভ রেজাল্টটা কি আছে তার উপর এফেক্ট করে। আপনি যদি দুর্বল হন, আবার দুর্বল হন, তার রিফেক্ট কিন্তু দেন পেয়ে যাবেন। বা আপনি যদি কোনো ফ্যাজেল হন, মানে কোনো কিছুর মধ্যে কিছু আপনাকে ধরেছে, সেক্ষেত্রে আপনার কিছু মন্ত্র আছে বা আছে অন দ্য স্পট আপনাকে রেজাল্ট দেখিয়ে দেবে যে কুইক কাজ হলো কিনা, কিন্তু সেটাকে ক্লিয়ার হয় না, কিন্তু সেই মুহূর্তে আপনাকে সেই জিনিসটা দেখিয়ে দিতে পারে যে এইভাবে আমার একটা জিনিস হয়েছে, সেটা পরে হয়তো বলা যাবে যে অন দ্য স্পট তাকে ধরে দেখিয়ে দেওয়া আছে তার মধ্যে কি আছে, বার করে কিছু মন্ত্র আছে বা কিছু সাবর মন্ত্র আছে, কিছু অক্ষর মন্ত্র আছে, কিছু এমনি বৈদিক মন্ত্র আছে, যে যার যেরকম দক্ষতা আছে সেই অনুযায়ী তাকে যে মন্ত্র জাগিয়েছেন তাকে প্রয়োগ করলে অন দ্য স্পট সেকে মানে যে নেগেটিভ এনার্জি দেন পালাতে বাধ্য। এগুলো তন্ত্রের মাধ্যমে করা সম্ভব সহজভাবে। এবং এটা করতে গেলে এবং গুরু পরম্পরা অনুযায়ী তার যে ইষ্ট মন্ত্র আছে, তার যে বীজ মন্ত্র আছে, তাকে দেখাতেই হবে। তাকে পুরস্কারের পর পুরস্কার করলে এগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে কলেজ স্ট্রিটে হাঁটলে বাঁদিক ডান দিকে অনেক বইয়ের দোকানে কিন্তু তন্ত্রের বই পাওয়া যায়, সেইটা দেখে যারা চেষ্টা করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, তাদের উদ্দেশ্যে দেখুন, পড়াটা ভালো, জানার শেষ নেই, আর মার খাওয়ারও বয়স নেই। জানার যেমন শেষ নেই, মার খাওয়া নেই। যদি আমি কলেজ থেকে বই কিনে নিয়ে আসলেন, পড়লেন, আমি জেনে গেছি, কাজ করতে যাবেন কিন্তু আমার মার খাবেন। কি বললাম, জানতে গেছেন ঠিক আছে, জেনেছেন, কিন্তু যখন ক্রিয়াটা করতে যাবেন তখন কিন্তু মার খাবেন। এই জানুন, তার জন্য একটা সঠিক গুরুর কাছে যান। সঠিক গুরুর কাছে যান। আপনার এটা হতেই পারে যে এই গুরু ভণ্ড, সেই গুরু ভণ্ড, হ্যাঁ, গুরুকে পরীক্ষা আপনাকে করে নিতে হবে, গুরু সঙ্গ দিতে হবে। আজকে একটা গুরুকে চিনতে গেলে বিভিন্ন জনার দেখবেন একটা গুরু কেউ নেই এখনকার দিনে। আজকে ধরুন আপনার কাছ থেকে একটা বিদ্যা জানা হচ্ছে, ওনার কাছ থেকে আরেক বিদ্যা জানা হচ্ছে, ওনার কাছ থেকে বিভিন্ন জন আছে। এবার বিভিন্ন জনকে আপনাকে পরীক্ষা করতে হবে, আপনাকেও নিজেও পরীক্ষা দিতে হবে। শুধু আপনি পরীক্ষা নেবেন, পরীক্ষা দেবেন, সেটা তো সম্ভব নয়। এখন অনেক 90% গুরু জানে এই কিছু, আমি অ্যাস্ট্রোলজার হিসেবে বলেছিলাম, যার বিদ্যার মধ্যে কেতু ঢুকে আছে তাকে বোঝা বহুত মুশকিল। সেরকম গুরু যদি পেয়ে গেছেন, আপনার পরীক্ষার পর পরীক্ষা নিতে থাকবে, আপনি কতটা সফলতা পাচ্ছেন, তারপর কিন্তু আপনাকে একের পর এক জিনিস দিতে থাকবে। মানে উনি আগে আপনাকে জাজ করবে আপনি নেয়ার ক্যাপাসিটি আছে কিনা। হ্যাঁ, আজকে ধরুন আপনাকে ধরুন কথা দিয়ে আছে, আপনি রামায়ণে চলে যান না, পেছনে ব্যাকগ্রাউন্ড রামায়ণে চলে যান। আজকে হনুমানের পেছনে যখন কাপড় দিল, কি হলো? হনুমানকে মারতে গেল, নিজের রঙটাও ধ্বংস হলো। আজকে হয়তো শিষ্যর কাছে শিষ্যযাত্রী বেশিরভাগ ক্ষেত্রে বলছে, বাবা যে আমাকে ওইটা দিন, ওই ক্রিয়া করবো, ওইটা দিন। আরে তোমার মধ্যে কতটা ক্যাপাসিটি আছে সেটা নিয়ে আমার, সেটা তাকে দেখবে। আজকে ধরুন আমি আমার যিনি অঘগুরু যে আছেন, নাম বলছেন না উনি আজ পর্যন্ত, ওনাকে যদি কোনদিন আপনার সাক্ষাৎ হয়, পরিচয় যদি হয়ে যায়, দেখবেন, জিজ্ঞাসা করবেন আমার ব্যাপারে যে কোনোদিন কিছু চেয়েছি কিনা, উনি আমাকে যে এটা হয়ে গেছে, উনি অটোমেটিক বুঝতে পারেন যে এটা ওর হয়ে গেছে, এরপর এটা লাগবে। আমি একটা ক্রিয়া করতে গেছি, আমি মিরাক্কেল বলতে পারেন। গুরুজির বছরখানেক আগে খুবই শরীর খারাপ, মানে একটা দিক প্যারালিসিস হয়ে গেছিলেন উনি, মানে খুবই কষ্টের মধ্যে ছিলেন। তা সেই ক্ষেত্রে আমার একটা দরকার ছিল, যেটা একটা জিনিস দরকার, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আমার গুরুজি এই অবস্থায় পড়ে আছেন, যা ওনাকে তো কথা বলা এখন অসুবিধা হচ্ছে। কি গুরু কৃপা, উনি হট করে সেই দিনকেই আমার হোয়াটসঅ্যাপে মন্ত্রটা পাঠিয়ে দিচ্ছে, এই ক্রিয়াটা তুমি করো। বাবা, কি করে অন্তর্যামী জানলেন কি করে? এটা হচ্ছে কি বললাম, অন্তরঙ্গ। গুরুর সঙ্গে শিষ্য তখনই মিল খাবে যখনই গুরুর কথা বা নির্দেশ অনুযায়ী আপনি চলবেন। এটা তো আমি অঘরের বললাম। আমি যদি তন্ত্রে একটা বলি, তন্ত্রে আরো মিরাক্কেল তন্ত্রে আছে। তন্ত্রে গুরুজি মানে আছেন, সবাই আছেন, নেই কেউ নয়, সবাই আমাকে এখনো পর্যন্ত মানে খুব নিজের ছেলে হিসেবেই দেখেন। তন্ত্রের একটা ক্রিয়ার মধ্যে আমি আটকে গেছি। এই গিয়ে একটা বাড়িতে মানে অশারীরিক কিছু ক্রিয়া হচ্ছিল, সেক্ষেত্রে আমি একটা ঘর স্থাপন করতে যাবো, আমার এক গুরু ভাইকে নিয়ে গেছিলাম। সেটা ব্যাকপুরে এক ঘটনা, এক বাড়িতে, আমারই জানাশোনা। আসবো, মানে ওই ব্যাপারগুলো তো আসবো আপনার কাছে অবশ্যই। কিন্তু আমরা যেহেতু তন্ত্রটা নিয়ে আলোচনা করছি, আমাকে একটা কথা বলুন যে আপনার উপর কোনো সময় নেগেটিভ কিছু ইমপ্যাক্ট এসেছে? হয়েছে। ব্যাপারটা হয়েছে কি,
এটা আমার নিজের ভুল বলতে পারেন বা অসাবধানতা বলতে পারেন, যে আমাদের একটা তন্ত্রের দেহবন্ধন থাকে। কিছু কিছু ক্ষেত্রে তাড়াহুড়োতে আমি আবার দেহবন্ধন করেই যাইনি, এটা তারাপীঠের ঘটনা বলছি আমি। তারাপীঠে তখন কাঠের চুলি চলতো, মানে কাঠের চুলিতে পরস্পর 3টা, নিচে নিচে 2টো, মানে 5টা চুলি চলতো। তা মিডিল চুলিতে আমার কাজ করার কথা মিডিলে। তা ঠিক মিডিলে দেখবেন, আমি যদি এখনো জানতে, বাঁ দিকে একটা চুলি ছিল, যারা পুরনো আছেন দেখবেন, ঠিক মিডিলের পরে একটা ওদিকে চুলি আছে, ওই দিকে একটা ঠিক অপমৃত্যু শনিবার দিন সাপে কাটা মারা। কিন্তু যেহেতু তারা ভাষাবার ব্যবস্থা করেনি, তারা বলছে না, যেহেতু ডাক্তার ক্রিয়া করে দিয়েছে, তাকে দাওয়াই করা হবে। এবং শনিবার অমাবস্যা ছিল, কিছু ক্রিয়া করছিলাম, আমার দেহবন্ধন ছিল না বলে যখন কাজ করছি, ঠিক পূর্ণাহতির আগের মুহূর্তে আমার একটা ঝটকা খেয়েছিলাম, অ্যাটাক হয়েছিলাম। এবং সেক্ষেত্রে আর একটা, যেহেতু গুরুকে জানিয়ে গেছিলাম যে আমি বাবা একটা ক্রিয়া করতে যাচ্ছি, সেই মুহূর্তে ঝাটকাটা খেয়েছি। কিন্তু গুরু তখনই জাস্ট আমার পাশে একজনের কাছে ফোন ছিল, সঙ্গে সঙ্গে ফোনটা দিয়ে বলছে ওর মাথার উপর ফোনটা রাখ। হ্যাঁ, মানে গুরুকে ফোন করা হয়নি, নিজে থেকে? না, গুরুকে আমি বলে গেছিলাম যে এরকম বিশেষ একটা ক্রিয়া যাচ্ছি, বাবা হয়তো সামাল দিতে পারবো কি জানি না আমি, আপনি কিন্তু একটু ওখান থেকে সামাল দেবেন। গুরুজি সঙ্গে সঙ্গে ফোন করে বলছে, যে ফোন ধরেছে কি হয়েছে, বলছে ওর মাথার উপর ফোনটা রাখ তাড়াতাড়ি। মানে ঝাটকাটা এমন খেয়েছি যে আমি ডিসব্যালেন্স হয়ে গেছিলাম আর কি। মানে আসন থেকে আমি মোটামুটি একটুখানি পা ছিল আসনে, বাকিটা টোটাল বডি আমার আসন থেকে বেরিয়ে গেছিল। সাপোর্ট দিয়েছেন গুরুদেব। সর্বনাশ। এরকম গুরু শিষ্য থাকলে গুরু অটোমেটিক জানতে পেরে যায় যে এটা এরকম হতে পারছে। কিন্তু গুরুর প্রতি সেই ভক্তিটা আপনাকে রাখতে হবে। আজকে হচ্ছে কি, আজকে বাবা কিছু দিলেন না, মন্ত্র দিলেন না, আমি কাজ করতে যাচ্ছি, এখন 90% এই বশীকরণ, উচ্চাটন, বিদ্বেষণ করতে যাচ্ছি। ক্রিয়া করো বাবা, সবাই ক্রিয়া পেটের জন্য এসছো, আমিও সংসারী, সবাই সংসারী। কিন্তু কথা হচ্ছে গুরুকে স্মরণ রেখে চলো, তাহলে কিন্তু কিছু হলে গুরু সাপোর্ট দিতে পারবে। গুরুর ওপর হতে যেও না, জানো সবই ঠিক আছে। খুব ভালো কথা। আচ্ছা, আমাকে, মানে আমার দর্শকদের জন্য আপনি তন্ত্র মতে কিছু একটা টোটকা দিন না। দেখুন, প্রথম কথা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি সবার ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, যদি কারোর বাবা মা বেঁচে থাকেন, যদি কারোর বেঁচে থাকেন, অবভিয়াসলি হয়তো কোনোভাবে মনোমালিন্য হতেই পারে। বাবা মায়ের প্রতি হয়তো সংসারে বিভিন্নভাবে বিভিন্ন চাপে তাদের প্রতি হতে পারে। কমসে কম তাদের ওঠার আগে উঠুন এবং দুজনকে প্রণাম করে যান। কোনো কাজ, কোনো তন্ত্র বলুন, অঘর বলুক, কেউ কিন্তু মায়ের আঁচল থেকে কিন্তু কোনো সন্তানকে নিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু মায়ের আঁচল বা মায়ের আশীর্বাদ অবভিয়াসলি তার সঙ্গে থাকবে। আর যদি একান্তই আপনাকে আপনার মা বাবা হয়তো তিনি মানে শরীরে নিয়ে অশরীর আছে, সেখানে তার ছবির অনুযায়ী শ্রদ্ধা করে প্রণাম করুন। আর বাইরে থেকে বেরোবার আগে কমসে কম আপনার যদি কেউ কুলদেবতা থাকেন, যদি কুলদেবতার নাম জানতে পারেন খুবই ভালো। চেষ্টা করুন প্রত্যেকজনের কুলদেবতার নামটা জানার। কুলদেবতাকে স্মরণ করে বেরোবার আগে 11 বার নাম নিয়ে প্রণাম করে তাকে সমর্পণ করে বেরুন। রাস্তাঘাট থেকে অনেকভাবে আপনি অনেক রকমের মুক্তি পাবেন। যার যার কুলদেবী আছেন, কুলদেবতা আছেন, বিভিন্ন জনের বিভিন্ন কুলদেবী, বিভিন্ন কুলদেবতা থাকতে পারে, যার যেই দেবতা আছেন তাকে স্মরণ করে চলুন। এই কুলদেবতা জানা যায় কিভাবে? কুলদেবতা ধরুন বংশ পরম্পরা অনুযায়ী একটা হয়। আর একটা ব্যাপার হচ্ছে বিভিন্ন জায়গাতে ধরুন পূর্বপুরুষ একটা অরিজিনালি ছিলেন কুলদেবতা একটা, পরবর্তী কাছে এসে গেছেন একভাবে আর একটা দেবতা। আজকে বিভিন্ন জায়গায় দেখুন কিছু কিছু ডিস্ট্রিক্টের একটা দেবতা হয়ে যায়, যে তারাই ওইটা কিভাবে ওনার কুলদেবতা, হয়তো দেখা গেল তার পূর্বপুরুষ বা 3 পুরুষ বা 4 পুরুষ আগে ছিল তো অন্য দেবতা। সেটা আপনার বংশগতভাবে জানাটাই বেটার। এবং বিভিন্ন মন্ত্র আছে, সেই মন্ত্রভাবে আপনার 41 দিনের সাধনা আছে, বা কাউরি 45 দিনের সাধনা আছে। সাধনা করে শোয়ার পর আপনার একটা স্বপ্নাদেশ আছে, সেইভাবে আপনি জানতে পারেন। স্বপ্নাদেশ হয়? কিন্তু আগে তার জন্য আপনার এই যে 45 দিন যে সাধনাটা আছে, সম্পূর্ণভাবে সাত্ত্বিক থাকতে হবে, সম্পূর্ণভাবে আপনাকে সংযম পালন করতে হবে। অনেকগুলো বিধিবিধান আছে। আপনার কম্বল আসন, তার মধ্যে কম্বল আসনে শুতে হবে, কোনো রকমভাবে বালিশ ব্যবহার করতে পারবেন না। যদি বালিশ ব্যবহারই করতে হয়, আপনাকে করতে হবে বিচুলি বা খড় যেটাকে বলি, সেটা ব্যবহার করতে পারেন। বা কিন্তু অ্যাকচুয়ালি কম্বল ওপরই করাটা বেটার হবে। তাতে 45 দিন সম্পূর্ণভাবে সাত্ত্বিক জীবনযাপন করে, এখনকার দিন দাদা 45 দিন সময় যাপন কাউরি দ্বারা সম্ভব নয়। তা বংশ অনুযায়ী যদি যারা বয়স্ক আছেন তাদের দিয়ে জানাটাই মনে হয় বেটার হবে। আচ্ছা, এটা যেটা বললেন, এটা থেকে আমি বুঝলাম সেটা হচ্ছে, এই যে জয়দেবের মেলা থেকেও আমি দেখেছি সব অঘরীরা জেনারেলি কম্বল এবং নিচে বিচুলি দিয়ে এটার উপরেই ওরা কিন্তু আমাদের আসনই সজ্জাই আসন। এদের যে কম্বলটা হয়, কম্বলটার মধ্যে দেখবেন ওখানে আলাদাভাবে মন্দির তো থাকে না কোনো, না
এই কম্বলটার মধ্যে আসন স্থাপন করা হচ্ছে, কন্ডোরের মধ্যে সবকিছু। যেমন কম্বলের মধ্যে দিয়ে বসে দেখছেন নিজের মধ্যে কেউ কোনো করে মনে ভাবে না তো ঘুমাচ্ছে, তাও ঘুমাচ্ছে না, অরিজিনাল তারা জবই করছে। এই যে কম্বলের সবসময় পবিত্র, পবিত্র উপর সব সামনে থাকবেন পবিত্র হবে। কম্বলকে পবিত্র ধরা হয় সবসময়, একদম। কম্বলে কোনো মানে অসুচ নেই, এবং নিজে নিজে দেখবেন কম্বলেই নিজে থাকেন। আদার্স দেখবেন কাউরি আসন বা কাউরির মধ্যে কেউ বসেন না বা কিছু করেন। আর একটা জিনিস, সবচেয়ে ভালো জিনিস আমি মনে করি, কোনো সাধুর কাছে গেলে সাধুরে বিছানা আসনে বসবেন না। আচ্ছা, উচিত নয়? না। কেন উচিত নয়? কেন, তিনি সাধন মার্গে আছেন, তিনি কোন মার্গে আছেন আপনিও জানেন না, আদার্স কারা যারা আছে তারা যাবেন না, সবার ক্ষেত্রেই বলা এটা বাহুল্য। কোনো সাধুর কাছে গেলে আপনারা চেষ্টা করবেন নিজে আসন নিয়ে যাওয়া বা নিজে বসা। একান্তই যাদের পায়ের মানে হাঁটুর প্রবলেম বা যে আছেন তাকে অনুরোধ করতে পারেন বা হাত জোর করে বলতে পারেন, মহারাজ আপনি একটু অনুমতি দিন, বা আমার এরকম হাঁটুর প্রবলেম আছে, বসতে পারছি না, আমি একটু অনুমতি দিন, আমি একটু যদি উঁচুতে বসতে পারি বা পা ছড়িয়ে, এখন যদি না হয় পা ছড়িয়ে বসতে পারি। আপনি তাকে বিনতি করে বসবেন, তাতে আপনি ভালো ছাড়া খারাপ হবে না। কিন্তু তার দেয়া আসনে যদি বসেন, অনেকে আছেন যে আপনার টোটাল যে পজিটিভ নেগেটিভ কিন্তু অটোমেটিক নিয়ে নিতে পারার ক্ষমতা রাখে। আচ্ছা, ওনার কম্বলে বসলে সেক্ষেত্রে আপনার মধ্যে যেই থাকুক, শারীরিক অশরীরিক হতো, তিনি হয়তো সেরকম হয়তো গেছেন যে বুঝতে পারছে যে এটার মধ্যে খুব ভালো পজিটিভ আছে, এটা নিলে আমার লাভ আছে, তখন সেটা নিয়ে নিতে পারেন। সেই জন্য সবাইকে বিনোদ যে কোনো সাধুর দিয়ে আসনে না বসে নিজের আসন ব্যবহার করুন বা মাটিতে বসুন, মেঝেতে বসুন নর্মাল গিয়ে। আচ্ছা, বা নিজের কাছে যদি রুমাল থাকে রুমাল পাকা রুমালে বসুন। মানে এরকম ভাবে নিজের সঙ্গে থাকা পজিটিভ এনার্জিকে টেনে নিতে পারে। এখন অনেক মহারাজ আছেন বা সেরকম লেভেলও আছেন যে টোটালটাই ওনার আসন নিজে বসেন, উঠে যাওয়ার পর আসন থেকে আমরা পুরো বসে মানে ভালো গুণটা পুরো নিয়ে নেবে। এটা প্রত্যেক মানুষ কি অর্জন করে? হ্যাঁ, এবার এটা সাধনার উপর। এবার কেউ আছেন যে যত দেখা যাচ্ছে যে তার একটু উঁচু লেভেল দরকার, কিন্তু তাকে একটু নেগেটিভ কাজ করতে হচ্ছে, কিন্তু প্রত্যেক জিনিসেরই নেগেটিভ ফল আছে। সেক্ষেত্রে আমি বারংবার বলছি আবার যে কাউরি দেয়া আসনের থেকে, হ্যাঁ আপনার থেকে যারা জুনিয়র আছে তাদের দেয়া আসনে বসুন, কেন সে আপনাকে নেওয়ার ক্ষমতা নেই। আপনার থেকে যারা ক্ষমতাবান তাদেরকে দেয়া আসনে আপনি বসুন, তাহলে কিন্তু তার মধ্যে নেওয়ার ক্ষমতা তার আছে। ঠিক কথা। আচ্ছা, আমাকে এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে কোনো কিছু মানুষ করতে চাইছে, সেটা কি আপনি করেন? মানে কেউ হয়তো একটা এক্সাম দিতে যাচ্ছে, সে চাইছে আমি যাতে ফার্স্ট হই, টপার হই, একটা কাজ। কেউ হয়তো রাজনৈতিক জায়গা থেকে সে হয়তো ইলেকশনে দাঁড়িয়েছে, সে চাইছে আমি যেন এবারে ইলেকশনটাই জিতে যাই, এই রকম কোনো কাজ। কেউ হয়তো একটা কোনো বড় কন্ট্রাক্ট পেতে চাইছে, আপনাকে এসে বললো যে কত টাকা লাগবে বলুন, আপনি আমাকে এটা করিয়ে দিন। এগুলো কি তন্ত্রমতে করা সম্ভব? দেখুন, প্রথম কথা হচ্ছে পার্সোনাল স্বার্থ নিয়ে না করাটা বেটার বা ভালো। আপনি কিছু টাকার জন্য হয়তো তাকে করে দিলেন, পরবর্তীকালে সে হয়তো নাও চিনতে পারে না, কেন এখন নিজের রক্তের ভাই ভাইকে চেনে না। কিন্তু করা যায়, করা সবকিছু সম্ভব। আমি নাকি খুলে বলে দিই, দেখুন আপনি বিদ্যার যে ব্যাপারটা বললেন, বিদ্যার মাইন্ড সেট করে দেওয়া যেতে পারে, কিন্তু বিদ্যার পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনার যাতে পড়াশোনায় মন বসে তার ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে। এই যে একটা বাচ্চাকে কন্ট্রোল আনার মতো বিভিন্ন জিনিস আছে, সেগুলো ধারণ করলে বা সেই ক্রিয়াগুলো যদি করেন, যেমন আমি একটা ছোট্ট জিনিস এখানে আপনাকে বলে দিই, প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে যে বললেন যে কোনো বাচ্চা দেখুন খুব মারাত্মক মানে দুষ্টু, মানে কথা শোনে না, বাধ্যতামূলক না, খুব বদমাইশি করছে, তাদের ক্ষেত্রে আমি বলতে পারি পঞ্চগব্য আপনারা কম বেশি জানেন, গরুর যে 5টা জিনিস, গোচনা, গোময়, দুধ, দই, ঘি, এই 5টা জিনিস নিন। 5টা কোনো ঠাকুরমশাই দিয়ে শুদ্ধকরণ করে নিন। জোয়ারের জল নিয়ে আসবেন, ভাটার জল নয়, আবার বলছি জোয়ারের জল নিয়ে আসবেন, জোয়ারের জলে সেইটা মেশান। এবং এখানে একটা জিনিস আপনাকে কুকর্ম করতে হবে, 5টা বাড়ি থেকে 5টা জবা চুরি করতে হবে। সেটা অমাবস্যার দিন হলে সবচেয়ে বেটার, না পারলে অমাবস্যা তিথিতে কোনো মঙ্গলবার শনিবার দিন 5 জনের বাড়ি থেকে 5টা জবা ফুল চুরি করুন, ভোরের দিকে চুরি করে ওই যে টোটাল জল আর পঞ্চগব্য, আর তার সঙ্গে নবগ্রহের যে 9টা শিকড় আছে, সেই 9টা শিকড় নিয়ে এসে ভালো করে শিলনোড়াতে সাথে করুন। টোটাল জিনিসগুলো সারাদিন ধরে পৌঁছতে দিন বা ভিজতে দিন। ঠিক সায়ন সন্ধ্যা হবে, তে মাতা, অরিজিনাল যে তে মাতার মরে গিয়ে তাকে সম্পূর্ণভাবে জল দিয়ে স্নান করিয়ে দিন। সমস্ত যে বস্ত্র থাকবে সেই বস্ত্র খুলে ওখানে ফেলে দিন, নতুন বস্ত্র পরিয়ে সেই রাতটুকু আর তাকে যেতে দেবেন না। দেখুন করে তার রেজাল্ট কাকে বলে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে কিন্তু ধীর সুস্থ নম্র হয়ে যাচ্ছে।
কিন্তু এর জন্য কিন্তু আমরা 5টা বাড়ি থেকে জবা ফুল চুরি করতে হবে, চোর হতে হবে আমরা, বাচ্চাকে ঠিক করতে হবে। আচ্ছা গুরুজি, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে কর্মা, এগুলো সত্যি কি আমাদের অ্যাস্ট্রোলজিতে এফেক্ট করে? অতি অবশ্যই কর্ম এফেক্ট করে। ধরুন আপনি কোনোভাবে কোনো তন্ত্র মতে ধরুন আপনার নির্দিষ্ট, আমি এক কথা, আপনি যদি টোটাল সারাদিনে খাবার হচ্ছে ধরুন আপনার 1 কিলো চাল, টোটাল সারা দিনে 24 ঘন্টা 1 কিলো চালের আপনার মেয়াদ উপরবেলা করে দিচ্ছে, বা আপনার ক্যাপাসিটি ওইটাই, ধরুন আপনাকে টোটাল যদি 24 ঘন্টার চাল যদি একবারে খাও না, তাহলে আপনার কি ইফেক্ট হবে? খাওয়াই সম্ভব নয়। খাইয়ে তো ঠেসে খাইয়ে দিলাম না, কি হবে? শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হতে পারে আপনাকে, বা কিছু একটা অঘটনও ঘটতে পারে। এই যে আপনার ওপরবেলা যে কর্ম আপনার টোটাল লাইফে করে রেখেছে, আজকে ধরুন আপনার প্রত্যেক দিনে একটা মেজারমেন্ট করে রাখা, প্রত্যেকটা কর্মাতেই মেজারমেন্ট আছে, সেটাকে হয়তো ক্ষণিকের জন্য আমি বাড়াতে চান, আমি তো এক্সট্রা বাড়াতো না, আপনার কর্মা থেকে টেনে বাড়াবে, তন্ত্রের মাধ্যমে হোক, অগর মাধ্যমে হোক, বা এর মাধ্যমে আপনাকে যে রেজাল্ট দেবে, পরবর্তী ইফেক্ট কিন্তু তো পরবর্তী জীবনে আপনার পড়বে। মানে আপনার পরে হয়তো প্রাপ্তিযোগ ছিল, সেটাকে আগিয়ে আনলেন, কিন্তু সেই এফেক্ট কিন্তু আপনার পরবর্তী করে ওই বয়সে যখন যাবেন, আজকে ধরুন আমি কথা বলছি, আপনার মেজারমেন্ট করা আছে ধরুন নিয়ার অ্যাবাউট 85, 95, 100 কারু যেভাবে যা করা থাকে, আপনার দেখা গেল 100 বছরের টোটাল যে কর্মার কাজ, কিন্তু 195 থেকে 100 যে কোটা, সেই কোটাটা টেনে আপনাকে আগে করে দিলাম। যখন আপনার আয়ু 95 হয়ে গেল, তখন কিন্তু আপনি ফুটবল খেলার লোক হয়ে গেলেন, এ লাথি মারবে তো ওইদিকে যেতে হবে, ওইদিকে লাথি মারবে তো ওইদিকে যেতে হবে, তখন কর্মা কিন্তু আপনাকে নিয়ে খেলবে, কেন কর্মার ভাগটা তুলে নিয়েছেন আপনি। তারপর যদি ভালো কর্ম করেন, কিন্তু লাথিটা আপনাকে খেতে হবে। সেই জন্যই ভালো কর্ম করে নিজের কর্ম বাড়ান, কিন্তু ব্যাকগ্রাউন্ড কর্মকে টেনে নিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার লস। আমাদের কাছে আসবেন, আমরা বিভিন্নভাবে যা লাগবে সেটা নিয়ে তো করেই দেবো, আমাদের তো কোনো এফেক্ট হলো না, কিন্তু এফেক্ট কিন্তু আমরা পরবর্তীকালে আপনারই। আচ্ছা গুরুজি, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে পাস্ট লাইফ সত্যি কি আছে? মানে এই যে বলে পাস্ট লাইফের কর্মফল এই জন্মে অতি অবশ্যই পাস্ট লাইফ না থাকলে আমি এলাম কেউ থেকে। এটা সম্পূর্ণভাবে একটা মেডিটেশন আছেন, যারা মেডিটেশনের দক্ষতা যারা জানেন বেশি, তাদের দিয়ে যদি গণনা করেন, এখন প্রচুর ডাক্তারও আছেন, এখন সায়েন্স নিজে প্রমাণ করে দিচ্ছে। তো এটা শুধু তন্ত্র বা জ্যোতিষবিদরা বলছেন, এটা সায়েন্স নিজে স্বীকার করছে যে পাস্ট লাইফ একটা রয়েছে, এবং বিভিন্ন বড় বড় বিদেশের বিভিন্ন যারা আছেন তারা তো পুরো করেই দিচ্ছেন যে পাস্ট লাইফ আছে বলি, এবং প্রত্যেকটা কর্ম থেকেই কিন্তু এই জন্ম লাইফ তৈরি হচ্ছে। এবং অ্যাস্ট্রোলজার বলছে যে রাহু কিন্তু পিরিয়ড ছাড়া আপনার মৃত্যু হচ্ছে না, মানে একজন সৃষ্টি করছে, একজন ধ্বংস করছে, কিন্তু যখন মৃত্যু আসবে যে কোনোভাবে কোনো জ্যোতিষের কাছে বা অ্যাস্ট্রোলজার কাছে চলে যান, দেখবেন সেই সময় যে মৃত্যুকাল হচ্ছে, দেখবেন রাহুকে তো কানেক্ট হচ্ছেই হচ্ছে, নাহলে তার মৃত্যু হবেই না। আর যে জন্ম নিচ্ছে, রাহু কেতুর এফেক্ট আছে, তারপর সে জন্ম নিচ্ছে। জ্যোতিষ তন্ত্র বলুন সব নেচার থেকেই তৈরি, কিন্তু এটাকে আপনার কর্মের উপর ডিপেন্ড করছে আপনি কোন দিকে যাবেন। ফাইন গুরুজি, একটা টোটকা খুব জানার ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে মানে এটা আমাদের এক বন্ধুও জানতে চেয়েছে, সেটা হচ্ছে লটারিতে ভাগ্য কিভাবে ফেরানো যায়। আমি বলতে পারি, করতে হবে আপনাকে। অবশ্যই আমার দর্শকরা। পুষা নক্ষত্রে যদি দ্বার কাক কেউ পান, দ্বার কাক, পাতি কাক নয়, দ্বার কাক মনে হচ্ছে অরিজিনাল যেটা আমাদের ছিলেন, যে বড় কাক যেটা টোটালটাই কালো, গর্দান শুদ্ধ কালো, গর্দান ধূসর কালার যে কাকটা, সেটাকে পাতি কাক বলা হয়। আর টোটাল যেটা বড় হয় সেটাকে বলা হয় দ্বার কাক। দ্বার কাক ধরে রাখুন, পুষা নক্ষত্রে ওর ডান পায়ের বুড়ো আঙুলের নখটা উবড়ে নিন, কোনো কবজের মধ্যে ভরে যে কোনো লটারির ক্ষেত্রে চলে যান, যা চাইবেন তাই পাবেন, কিন্তু করতে হবে আপনাকে। আমার কাছে আসলে ক্ষমা চাইছি, তাহলে আমি করে বসে থাকতাম। আচ্ছা, সেটা হচ্ছে কোনো মানুষকে সত্যি বশীকরণ করা সম্ভব তন্ত্র দিয়ে? দেখুন, তন্ত্র বশীকরণ আপনি আমার এখন যদি আমি বলি, নাহলে আমার সঙ্গে এতক্ষণ বসে আছেন কি করে? সেটা তো আমার ভিউয়ারদের এন্টারটেইন করার জন্য। এটা এই যেটা এক ধরনের বশীকরণ, মিলটা হচ্ছে বশীকরণ। আচ্ছা, মিল, মনের মিলটা এক ধরনের বশীকরণ। আজকে বশীকরণ ধরুন আপনি যদি হট করে বলেন, এখানে বিভিন্ন যারা হাই লেভেলে আছেন, যারা সিনেমা জগতে বিভিন্ন জন আছেন, বিভিন্ন কোনো মায়া বোনেরা বলে যে আমার মুখকে ভালো লাগে, তোমার কোনো নামের দরকার নেই এখানে, যে আমি তার ওই ক্রাশ তাকে একটু করে দিই, সম্ভব? কোনো মতই সম্ভব না। তাকেই সম্ভব যার সঙ্গে আপনার টাচ আছে, মিল আছে, কোনো কারণবশত সে হয়তো আপনার কাছে রুষ্ট হয়েছে বা মতবিদ হয়েছে, তাকে সম্ভব।
হাজবেন্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজবেন্ডকে কি বশীকরণ করে রাখতে পারে? সম্ভব, এটা সম্ভব। তারা নিজেরা করতে পারবে না, আপনার কাছে আসতে হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে কিছু দ্রব্যগুণ আছে, কিছু নিজেদের গুণও আছে। কিছু দ্রব্যগুণ আছে, যে দ্রব্যগুণ আপনি বা কোনো তান্ত্রিক বলবেন না আপনাকে, কারণ হচ্ছে যে যার নিজের পার্সোনাল জিনিস সম্পূর্ণ খোলাসা করে না। সেই দ্রব্যগুণ দিয়ে আপনার কিছু কাজ করে দেবে, সেটা আপনি রাখতে পারলে বা ধারণ করতে পারলে তার একটা যে পাওয়ার, মন্ত্রের যে পাওয়ার বা যন্ত্রের যে পাওয়ার, সেই পাওয়ার আপনাকে কিন্তু অটোমেটিক টানতে থাকবে। তার মধ্যে কিছু দ্রব্যগুণ লাগে, এখানে সব কিছু ব্রডকাস্ট বলা সম্ভব নয়। সেই দ্রব্যগুণ যদি জোগাড় করে দিতে পারেন, সেই জিনিসের মধ্যে দেওয়া হলে অটোমেটিক তার যে শারীরিক বা শরীরের যে ব্লাডের বা ঘাম সৃষ্টির যে স্পন্দন বা তার সঙ্গে যে পজিটিভ জিনিস আছে, সেই কবচে যখন মিশবে সেই কবচটা তাকে টানতে আকর্ষণ করবে। সেক্ষেত্রে তাদের এটা 100%ই সম্ভব। কিন্তু কিছু যে দূরে চলে যান, ধরুন অনেকটা দূরেই, ধরুন আজকে আমি কথা বলছি, স্বামী স্ত্রীর বিগত ধরুন 10 বছর কোনো রকমভাবে তাদের কোনো সম্পর্ক নেই, হঠাৎ তার এখন জিজ্ঞেসে যে না আমার স্বামীকে দরকার, সম্ভব নয়। কারণ হচ্ছে টোটালটা ডিটাচ হয়ে গেছে, সম্পূর্ণভাবে ডিটাচ। দেখুন যে তখন অল্প অল্প, দেখুন চুম্বকের নির্দিষ্ট একটা ক্ষমতা আছে, চুম্বকের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, সে তখনই টানতে হবে যখন তার আয়ত্তের মধ্যে থাকবে। আজকে ধরুন 1 বছর 6 মাস আলাদা জিনিস, যখন ওটা বাড়তে থাকবে দূরত্ব বাড়বে, যখন দূরত্ব যখনই বেড়ে যাবে, তার পাওয়ার বলুন, কবচ বলুন, তার ক্ষমতা কিন্তু সেই রকম আলাদা জিনিস হয়ে যাবে। আজকে ধরুন আমি কথা বলছি, এবং একটা সময় বাড়তে বাড়তে দূরত্বটা অটোমেটিক রেঞ্জের বাইরে চলে যাবে। আজকে ধরুন আমি কথা বলছি, ধরুন আমি মেবি আমার একটা জিনিস আপনাকে দিলাম, এরও নির্দিষ্ট একটা পরিমাণ থাকে। আজকে কাপড় পরে আছি, এরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। এই যখনই মেয়াদ নেই, 1 বছর 5 মাস পর এই অটোমেটিক এইভাবে টানলে ফ্যাস করে একদম গুঁড়ো হয়ে যাবে। তা সেই জন্য দ্রব্যগুণ যদি আমি বলে না আমি তো রেখেছি গুরুজি, তাহলে এই গুণতে করে দিন। আর তারও তো একটা মেয়াদ আছে, মেয়াদের উপর তো সব কিছু করা যায়। কিন্তু হট করে কাউকে রাস্তাঘাটে ভালো লাগলো যে এই জিনিসটা তো ভালো আমার লাগবে, সম্ভব না, সেটা করা উচিত নয়। সম্ভব সব কিছুই, আবার বলছি, কিন্তু করা উচিত নয়। কারণ হচ্ছে কার মধ্যে কি আছে আপনি হয়তো লোভে পড়ে করবেন, কিন্তু লোভে পড়ে কেউ করবেন না। যতটা ভালো ততটাই খারাপ। হয়তো আপনি আপনার কাছে সে কান্নাকুটি করলো যে দাদা এটা বা গুরুজি এটা করে দিন, এই করে দিন, দেখা গেলো আপনি হয়তো ভুলে গেলেন, দেখা গেলো সে টোটালটা অন্য মাইন্ডের সে খেলা খেলেছে। তা আপনার জন্য কাউরই যাতে ক্ষতি না হয় সেটা কেউ করবেন না, সবাইকে এটাই অনুরোধ করছি। আচ্ছা, আমাদের হাতে একদম সময় কম, যার ফলে আজকের মতন বিদায় নিতে হবে। কিন্তু যাওয়ার আগে লাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই যে বলে জন্ম মৃত্যু বিয়ে কেউ বলতে পারে না বিধাতা নিয়ে, তো আপনি কোনো সময় কারোর ছক গণনা করতে গিয়ে কারোর মৃত্যু দেখেছেন এবং সেটা ফলেছে? দেখুন, প্রথম কথা হচ্ছে এটা আমার নিজের কি, প্রথমে আমি বলেছিলাম যে ফ্যামিলিগত দেখা উচিত নয়। দেখুন, প্রথম যারা যখন আমি শিখি তখন আমার একটু কিউরিয়াসিটি হয়েছিল কি, আমি আমার বাড়ির একজনের পুরো যখন বল জোর করে হাত দেখিয়েছিলাম, তখনই ঠিক তাকে দেখা হয়েছিল যে আমাদের বংশের একজন 6 মাসের মধ্যে কিন্তু মারা যাচ্ছে। আমি নিজে দেখতে পেয়েছিলাম এবং সেটা বলেই ফেলেছিলাম যে আমার স্ত্রীকে যে আমাদের বংশের একজন 6 মাসের মধ্যে কিন্তু যাচ্ছে। মানে তাকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন না সেটা পারেন না? আমি যার হাত দেখেছি কিন্তু সেটা বংশের মধ্যে বোঝা যাচ্ছিল, কে সেটা আইডেন্টিফাই করতে পারেনি, কিন্তু 6 মাসের মধ্যেই তিনি পরলোকগমন করেছেন। সেটা আমি যখন আমার গুরুজিকে বলি, তার জন্য অনেক ভকা শুনতে হয়েছিল এবং বলেছিল কোনো দিনের জন্য ওই জন্য এইটাকে দিকে যাবে না, কারণ হচ্ছে এইটা টোটাল প্রকৃতির বিধাতার উপর খেলতে যাও না, পরবর্তীকালে তোমারই নিজের এফেক্ট হবে। ফাইন, আমরা এবার একদম প্রোগ্রাম শেষের জায়গায় এসে গেছি। লাস্ট আমাদের দর্শকদের একটা টোটকা আপনি দিন, দিয়ে আমরা বিদায় নেব। কিশোর বাবু বলুন। অবশ্যই ভালো থাকার জন্য। দেখুন, প্রথম কথা হচ্ছে, আবার এর মধ্যে অনেকগুলো টোটকা কথা বলতে বলা হয়েই গেছে, আবার তার মধ্যে আরেকটা সবচেয়ে ভালো, যদি আপনি নিজের পরিবারকে ভালো রাখতে চান, সবচেয়ে হচ্ছে এখন প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চাদের পড়া নিয়ে যে ব্যাপারটা হচ্ছে, সেটি হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে যে আমার সন্তান কি করে ডেভেলপ করবে। তা প্রত্যেকটা মা বাবাকে বা যাদের সন্তানাদি আছে তাদেরকে নির্দিষ্ট একটাই বলা কথা, প্রতিদিন স্নান করে উঠে মাত্র 3টি দুর্বা নেবেন, তার সঙ্গে 2টি লবঙ্গ নেবেন, তার মনের কামনা করে মাথা থেকে টোটাল 7 বার ঘুরিয়ে গণপতিকে চড়ান এবং ছেলের জন্য তাকে কামনা করুন যাতে ঋদ্ধি সিদ্ধির
যে কৃপা দৃষ্টি আছে সেই কৃপা দৃষ্টি যাতে সন্তানের প্রতি পড়ে। এক্ষেত্রে ছেলেরা উচ্চাবৃত্তি লাভ করবে এবং খুব সুন্দরভাবে কথা বলাও শিখবে এবং পরবর্তীকালে আপনারও কথা এগেনস্টে যাবে না বা আপনার কথা শুনবে। কারণ হচ্ছে গণেশ যিনি আছেন তিনি হচ্ছে মায়ের বড় ভক্ত। তা আপনি যদি সঠিকভাবে তাদের পরিচালনা করতে চান, গণেশের বা গণপতির মন্দির যদি থাকে বা ঘরে যদি গণেশের কোনো মূর্তিও থাকে, 3টি করে দুব্বা আর 2টি করে লবঙ্গ দিতে থাকুন। বিশেষ করে বুধবার অতি অবশ্যই দেবেন। আর যদি বাচ্চাকে পারেন বুধবার করে কমসে কম 2 থেকে 3 চামচ দুব্বা ঘাসের রসও খাওয়ান। তাতে বাচ্চার শরীর ভালো থাকবে এবং মেধাবী বাড়বে। ভালো থাকবেন, নমস্কার। জয় মা, জয় শ্রী মহাকালী।